আই, তুই কি অন্ধ? জি ম্যাডাম, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? এটা কি এনেছিস তুই? আপনি ব্ল্যাক কফি চেয়েছিলেন ম্যাডাম, আমি তো সেটাই। একদম চুপ, মুখে মুখে তর্ক করবি না। ফকিন্নির ঘরে ফকিন্নি, এটাকে কফি বলে? ম্যাডাম, আমি নিজে কফি মেকার থেকে। কফি মেকার থেকে তো ড্রেনের পানিও বের করা যায়, তাই বলে কি তুই সেটা আমাকে খাওয়াবি? হুম হুম। ক্ষমা করবেন ম্যাডাম, আমি পাল্টে দিচ্ছি। পাল্টে দিবি? হ্যাঁ, তোর তো দেখি সাহস কম না। তুই জানিস এই কফি বিনসগুলো কোথা থেকে আনা হয়েছে? জি না ম্যাডাম। জানবি কোথা থেকে? তোদের মতো বস্তির ছোট লোকদের তো জন্মই হয়েছে রাস্তায় পড়ে থাকা উচ্ছিষ্ট খাওয়ার জন্য। ম্যাডাম, আমি কফিটা ঠিক করে বানিয়ে এনেছি। দাঁড়া, আমি কি তোকে যেতে বলেছি? বলুন ম্যাডাম। তোর নাম কি রে? নয়ন। তোর নাম নয়ন? না মানে কানা হওয়া উচিত ছিল। তুই কি চোখে দেখিস না কফিতে ক্রিম ভাসছে কেন? হ্যাঁ, আপনি সকালে বলেছিলেন একটু স্ট্রং কফি দিতে, তাই। আমি যা বলেছি তুই তার কি বুঝবি রে মূর্খ? হাহ, তোদের মতো নিচু জাতের লোকেরা জীবনে কোনোদিন ভালো কিছু খেতেও শিখে নাই, কাউকে খাওয়াতেও পারে না। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। তোর জন্মতে একটা ভুল। তোর শার্টের বোতাম খোলা কেন? সরি ম্যাডাম, আসলে ইঞ্জিন রুমে কাজ করছিলাম তো, খুব গরম লাগছিল। গরম? তোদের মতো ছোট লোকের বাচ্চাদের আবার গরম কিসের রে? হ্যাঁ, তোরা তো রোদে পুড়ে চামড়া গন্ডারের মতো করে ফেলিস। জি ম্যাডাম, আমি বোতাম লাগিয়ে নিচ্ছি। অসভ্য কোথাকার, আমার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে। তোর একটু ম্যানার্স তো নেই। আপনি তো বলেন ম্যাডাম। আমি তোকে এখন এই জাহাজ থেকে লাফ দিতে বললে তুই লাফ দিবি? হুম হুম। জি না ম্যাডাম। তাহলে এখন বোতাম লাগাচ্ছিস কেন? তোদের মতো ইতরগুলো চোখের সামনে ঘুরঘুর করলে আমার এমনিতেই মেজাজ খারাপ হয়ে যায়। তাহলে আমি চলে যাচ্ছি ম্যাডাম। যাওয়ার আগে তোর এই গা থেকে আসা জঘন্য ঘামের গন্ধটা সাথে করে নিয়ে যা। পরবর্তীতে আসলে আমি গোসল করে আসবো ম্যাডাম। গোসল করবি? হাহ, তোরা সারাদিন সাগরের পানিতে চুবিও খেললো, তোদের শরীর থেকে গরিবের দুর্গন্ধ যাবে না? আমি দুঃখিত ম্যাডাম। তোর দুঃখিত দিয়ে আমি কি করব? হ্যাঁ, এই নে তোর ফালতু কফি। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ নীল জলরাশি ছিঁড়ে সামনের দিকে দ্রুতগতিতে এগিয়ে চলেছে একটি অত্যন্ত বিলাসবহুল ক্রুজ শিপ। ঢাকা থেকে রওনা দিয়ে কক্সবাজার হয়ে জাহাজটি এখন গভীর সমুদ্রের দিকে সেন্ট মার্টিনের পথে যাচ্ছে। জাহাজের সবচেয়ে উপরের ডেকে আরামদায়ক স্থান সেরে শুয়ে রোদ পোহাচ্ছে মেহের। মেহের হলো দেশের অন্যতম শীর্ষ ধনী এবং আন্ডারওয়ার্ল্ডের গডফাদার শেখদার সাহেবের একমাত্র মেয়ে। বাবার অগাধ টাকা আর ক্ষমতার কারণে মেহেরের অহংকার আর জেদ আকাশ ছোঁয়া। সে কাউকে মানুষ বলেই গণ্য করে না। এখানে সে সময় কাটাতে এসেছে। আর তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ছেলেটি হলো নয়ন। নয়ন এই জাহাজের একজন সাধারণ ডেক হ্যান্ড বা খালাসি বলতে পারেন। মেহের কফির কাপটা সজোরে নয়নের পায়ের কাছে ছুঁড়ে মারে। দামি পোর্সেলিনের কাপটা ডেকে আছড়ে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং গরম কফি নয়নের প্যান্টের নিচের অংশে ছিটকে পড়ে। আহ কি হলো? নাটক করছিস কেন? ম্যাডাম, কফিটা অনেক গরম ছিল, আমার পায়ে লেগেছে। তোদের মতো গরিবদের চামড়া তো এমনিতে অনেক মোটা হয়, একটু গরম কফিতে তোদের কিচ্ছু হবে না। জি ম্যাডাম। এখন হা করে আমার মুখের দিকে তাকিয়েছিস কেন? হ্যাঁ, এগুলো কি তোর বাবা এসে পরিষ্কার করবে? আমি পরিষ্কার করে দিচ্ছি ম্যাডাম। তাড়াতাড়ি কর। তোদের মতো অপদার্থগুলো চোখের সামনে থাকলে আমার সকালে রোদ পোহানোটাই মাটি হয়ে যায়। আমি এখনই মুছে দিচ্ছি ম্যাডাম। তোয়ালে কোথায় তোর? নিচে ম্যাডাম, আমি নিয়ে আসছি। নিচে যাবি তারপর তোয়ালে আনবি? এতক্ষণ এই নোংরা আমার সামনে পড়ে থাকবে? তাহলে আমি কি করব ম্যাডাম? তোর গায়ের ওই সস্তা শার্টটা খোল। ম্যাডাম। কানে কম শুনিস নাকি? হ্যাঁ, বললাম তোর শার্টটা খোল, সেটা দিয়ে মেঝের কফি পরিষ্কার কর। কিন্তু ম্যাডাম, এটা তো আমার ইউনিফর্ম। তোর ইউনিফর্মের দাম কত রে? হ্যাঁ, 200 টাকা। তোকে আমি 1000টা ইউনিফর্ম কিনে দিতে পারি, যা বলছি তা কর। জি ম্যাডাম। নয়ন নিঃশব্দে তার গায়ের শার্টটা খুলে ফেলে। খালি গায়ে কড়া রোদে সে হাঁটু গেড়ে বসে। এরপর নিজের শার্টটা দিয়ে মেঝেতে ছড়িয়ে থাকা গরম কফি আর ভাঙা কাপের টুকরোগুলো অত্যন্ত সাবধানে পরিষ্কার করতে থাকে। তার ভেতরের রাগটা সীমানা ছাড়িয়ে গেলেও সে দাঁতে দাঁত চেপে সহ্য করে দেয়। আস্তে, কাপের টুকরো যেন মেঝেতে একটাও পড়ে না থাকে।
জি ম্যাডাম, আমি সব তুলে নিচ্ছি। ভালো করে মুছবি, আমার জাহাজের ফ্লোরে কোনো দাগ যেন না থাকে। হয়ে গেছে ম্যাডাম। এবার এই নোংরা শার্ট আর কাপের টুকরোগুলো নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হ। আর কিছু লাগবে ম্যাডাম? তোর মতো অসহ্য লোককে দিয়ে আমার আর কোনো কাজ নেই, যা এখান থেকে। নয়ন মাথা নিচু করে ভাঙা কাপের টুকরো আর কফিতে ভেজা শার্টটা হাতে নিয়ে ডেকের সিঁড়ির দিকে হাঁটা শুরু করে। মেহের তার সানগ্লাসটা চোখে দিয়ে আবার রোদ পোহাতে ব্যস্ত হয়ে পড়ে। নয়ন সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। উপর থেকে নিচের ডেক পর্যন্ত পৌঁছতে তার বেশ কিছুটা পথ পার হতে হয়। ইঞ্জিন রুমের পাশ দিয়ে যাওয়ার সময় তীব্র গরমে তার খালি গা ঘামে ভিজে যায়। তার বুকের ভেতর অপমানের আগুন দাউ দাউ করে জ্বলছিল। লম্বা করিডোর পার হয়ে সে যখন জাহাজের রান্নাঘরের দরজার কাছে পৌঁছয় তখন সকাল প্রায় 10টা বেজে গেছে। রান্নাঘরের ভেতর থেকে মশলা আর রান্নার সুন্দর ঘ্রাণ আসছিল। কিরে নয়ন, খালি গায়ে কই থেকে আইলি? রহিম ভাই, আমার একটা দা দেন তো। তা দিয়া তুই কি করবি? মাছ কাটবি? মাছ না ভাই, ওই বড়লোকের মাইয়ার গলা আজকে আমি নামায় দেব। হায় হায়, কস কি তুই? আসতে ক। আসতে কুমুকা ভাই, ওই ডাইনি আমার কি বলছে জানেন? কি বলছে আবার? ঝাড়ি দিছে নিশ্চয়ই। শুধু জারি দেয় নাই রহিম ভাই, আমার মুখের উপর গরম কফি ছুঁড়ে মারছে। কোন কি নয়ন ভাই, ম্যাডামের তো দেখি অনেক রাগ। রাগ নার কাছে অহংকার, টাকার গরম। আরে বাদ দে ভাই, বড় লোকদের মেজাজ ওরকমই থাকে। রহিম মিয়া এই জাহাজের প্রধান বাবুর্চি। বয়স 45-এর কাছাকাছি। বাড়ি বরিশালে। খুব সাদাসিধা আর হিসাব করে চলা মানুষ। অভাবের সংসার চালাতে এই বয়সে সাগরের মাঝে জাহাজে পড়ে আছে। আর কাশেম হলো রহিমের জোগালি বা হেল্পার। 19 বছর বয়সের ছটফটে একটা ছেলে। বাড়ি ময়মনসিংহে। দুনিয়াদারির সম্পর্কে তার খুব একটা ধারণা নেই। বড়লোক বলে কি আমরা মানুষ না রহিম ভাই? মানুষ তো বটে, কিন্তু বড় লোকদের চোখে আমরা হইলাম গিয়া চাকর। চাকর বইলা কি গায়ের শার্ট খুইলা মেজে মুছতে বলবো? আপনার শার্ট খুইলা ফ্লোর মুছতে কইছে ম্যাডাম। হক আছে। এ দেখ আমার ইউনিফর্মের কি অবস্থা করেছে। আহারে, শার্টটার তো পুরাই 12টা বাজাইয়া দিছে। শার্টের কথা বাদ দেন ভাই, আমারে ফকিন্নি বলছে, ছোট লোক বলেছে। ভাই, আপনি কিছু কম নাই? কি কমো আমি? আমার তো মন চাইতেছিল ওই মাগিরে থুইলা সোজা বঙ্গোপসাগরে পানিতে ছুবাইয়া দেই। মুখ সামলায়া কথা কো নয়ন, কিছু করতে গিয়ে আবার সাপ বাইর করিস না। সাপ তো নিজে রহিম ভাই, বিষাক। আরে ভাই, তুই তো জানিস ম্যাডামের বাপ শিকদার সাহেব কেমন মানুষ। হের মায়ার লোকে লাগতে গেলে তোর আর আমার দুইজনেরই চাকরি নট হয়ে যাব। চাকরি গেলে যাক ভাই, কিন্তু এই অপমান আমি আর সহ্য করুম না। ভাই, আপনি শান্ত হন, আমি আপনার লইকে 1 গ্লাস ঠান্ডা পানি আনি। ঠান্ডা পানি দিয়ে কি করবো রে কাশেম? আমার মাথার ভেতর আগুন জ্বলতেছে। আগুন নিভা নয়, গরিবের রাগ থাকতে নাই। গরিব বলে কি আমাদের সম্মান নাই ভাই? সম্মান তো পেটের দায় বিক্রি করে দিছি ভাই, বউ বাচ্চারে তো খাওয়াইতে হইব। তাই বলে রোজ রোজ এত অপমান? কি করবি ক? বড় লোকের বেটিরে পাইলে তো সবাই সাগরের পানিতে চুবায়া সোজা করতে চায়, কিন্তু কেউ পারে না। আমি পারুম রহিম ভাই, এই টাকাওয়ালা চামারদের আমি দেখে নেব। নয়ন ভাই, পানিটা খান, আপনি তো এমনিতে অনেক ঘাইমা গেছেন। পানি তো ওই ডাইনি আমার গ্রামের গন্ধ নিয়ে কথা শুনাইছে। কস কি? ঘামের গন্ধ নিয়ে কি কইল? কয় আমার গা থেকে নাকি জঘন্য ঘামের গন্ধ আসে। আরে গাম্মু না তো কি করবো? ইঞ্জিন রুমে কাজ করলে কি পারফিউমের গন্ধ আসবো? হ ভাই, ম্যাডামরা তো আর আমাদের মতো রোদে পড়ে না, ওনাদের তো এসির হাওয়া লাগে সারাদিন। এসির হাওয়া লাগাইয়া মাথাটা নষ্ট করে ফেলেছে। টাকা আছে বইলা এরা আমাদের মানুষই মনে করে না। আরে ভাই, তুই নিজেই তো ম্যাডামের সামনে গিয়ে সবসময় জি ম্যাডাম সরি ম্যাডাম করস, এখন আমার গো সামনে আইসা চিল্লাচ্ছিস কেন? কি করুম ভাই, সামনে তো কিছু কইতে পারি না, কিন্তু আড়ালে তো ওর বাপ দাদের উদ্ধার করতে মন চায়। ভাই, আপনি ম্যাডামরে কেমনে ছুঁয়াইবেন, আমার একটু শিখাই দিবেন? তুই চুপ থাক কাশেম, তুই তো একটা আস্ত গাদা। আরে ও তো পোলাপান, তুই ওর কথায় কান দিস না। তুই এক কাজ কর, গিয়া গোসলটা করে আয়। গোসল তো করবই, কিন্তু ওই শয়তানের হাত দিয়ে আমি কেমনে শাস্তা করি আপনারা খালি দেখেন।
দেখানিস পরে। এখন যা, তোর ডিউটির সময় হওয়া চাইতেছে। আরমান সাহেবের বডিগার্ডরা আবার তোরে খুঁজতেছে। আরমান সাহেবের আবার কি দরকার আমার? আমি কি জানো? হ্যাঁ, লোকেরা তো জাহাজে এমনভাবে ঘুরে মনে হয় ওরাই মালিক। এই আরমান লোকটাও সুবিধার না রহিম ভাই, আমার চোখ কিন্তু সব দিকে থাকে। তোর চোখের কথা এখন রাইখা যা, আগে নিজের ডিউটিটা ঠিকমতো কর, নইলে আজকে তোর কপালে অনেক দুঃখ আছে। যাইতেছি ভাই, কিন্তু এই অপমানের বদলা আমি নিমই। নয়ন রাগে গজগজ করতে করতে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। তার খালি গা, হাতে ভেজা শার্ট। সে দ্রুত পায়ে ক্রুজ মেম্বারদের কেবিনের দিকে এগিয়ে যায়। তাকে এখন গোসল করে আবার নতুন ইউনিফর্ম পরে ডিউটিতে ফিরতে হবে, কারণ এই জাহাজে তার কাজ শুধু খালাসির নয়, বরং এর চেয়ে অনেক বড় কিছু। কিন্তু সেটা আপাতত মেহের বা অন্য কারো জানার কথা নয়। নয়নের মনের ভেতর এখন একটাই চিন্তা, কিভাবে এই অহংকারী মেহেরের মেজাজ ঠান্ডা করা যায়। এদিকে রান্নাঘরে রহিম আর কাশিম নিজেদের কাজে মন দেয়, কারণ দুপুরের রান্নার জন্য তাদের অনেক কাজ বাকি। জাহাজের বড়লোকদের জন্য এলাহি খাবারের আয়োজন করতে হবে। গোসল সেরে নতুন ইউনিফর্ম গায়ে জড়িয়ে নয়ন আবার নিজের কাজে ফিরে যায়। দুপুরের কড়া রোদ সাগরের পানিতে পড়ে চারপাশটা ঝিকপিক করছে, আর এদিকে জাহাজের বিশাল শীততাপ নিয়ন্ত্রিত ডাইনিং হলে মেহেরের দুপুরের খাবারের আয়োজন চলছে। এই ফকিন্নি, এদিকে আয়। জি ম্যাডাম, আমাকে ডাকছিলেন? ডাকছিলাম মানে? এই ফালতু জিনিসটা কে বানিয়েছে? কোনটার কথা বলছেন ম্যাডাম? তোর চোখের মাথাও কি তুই খেয়েছিস? হ্যাঁ, এই প্লেটের পাস্তাটার কথা বলছি। পাস্তা তো রহিম বাবুর্চি বানিয়েছে ম্যাডাম। কোনো সমস্যা আছে? সমস্যা মানে? এটা পাস্তা নাকি কাদা? ম্যাডাম, চিজটা হয়তো একটু বেশি গলে গেছে তাই। আমাকে তুই রান্না দেখাবি? হ্যাঁ, আমি ইতালিতে বসে পাস্তা খাই, আর তুই আমাকে চিজের হিসাব দিচ্ছিস? ক্ষমা করবেন ম্যাডাম, আমি রহিম ভাইকে বলে অন্য কিছু বানিয়ে আনতে বলছি। তোর ওই রহিম বাবুর্চি কি আদৌ কিছু রাখতে পারে, নাকি বস্তির ডাল ভাত রেডি এত দূর এসেছে? রহিম ভাই অনেক বছর ধরে জাহাজে রান্না করে ম্যাডাম, ওনার রান্নার অনেক নাম। নাম তো তোদের মতো গরিবদের কাছেই থাকবে, যারা জীবনে ভালো খাবার চোখে দেখেনি। আমি পাস্তার প্লেটটা নিয়ে যাচ্ছি ম্যাডাম। নিয়ে তো যাবেই, কিন্তু এই নরম জঘন্য পাস্তাটা বানানোর সাহস তোদের হলো কি করে? ভুল হয়ে গেছে ম্যাডাম। তোদের তো সবসময় ভুলই হয়। তোদের মতো অযোগ্য মানুষগুলোকে আমার বাবা যে কেন কাজে রাখে কে জানে। আপনি কি খাবেন ম্যাডাম? আমি এক্ষুনি নিয়ে আসছি। আমার আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, তোদের এই জঘন্য খাবার দেখে আমার বমি আসছে। ম্যাডাম, একটু ফ্রেশ ফ্রুটস কেটে দেবো? তুই কি কানে কম শুনিস? বললাম না আমি কিচ্ছু খাবো না। জি ম্যাডাম। আরেকটা কথা, কাল রাতে আমার কেবিনের বিছানার চাদরটা কে বিছিয়েছিল? আমি বিছিয়েছিলাম ম্যাডাম। কেন? চাদরটা এত খসখসে কেন ছিল? ম্যাডাম, ওগুলো তো একেবারে নতুন সুতির চাদর, গতকালই প্যাকেট থেকে বের করেছি। সুতির চাদর? তোকে আমি আমার কেবিনে সুতির চাদর বিছাতে বলেছি? হ্যাঁ, জাহাজের স্টোর রুমে তো ওগুলো ছিল ম্যাডাম। স্টোর রুমে তো তোদের জন্য অনেক ফালতু জিনিস থাকে, সেগুলো কি আমি ব্যবহার করব? কিন্তু ম্যাডাম, ওগুলো তো ভিআইপি গেস্টদের জন্য রাখা। চুপ কর তুই। ওই ফালতু চাদরে শুয়ে আমার স্কিনের র্যাশ উঠে গেছে। তোরা কি চাদরগুলো ধুস না নাকি ঠিক মতো? লন্ড্রি থেকে তো পরিষ্কার হয়ে আসে ম্যাডাম। লন্ড্রির তো কোনো ঠিক নেই। আমার মনে হয় তুই ইচ্ছা করে ওই সস্তা চাদরটা আমার বিছানায় দিয়েছিস। আমি কোনো ইচ্ছে করে এমন কাজ করব ম্যাডাম? কারণ তোদের মতো গরিবদের মনে সবসময় বড়লোকদের জন্য হিংসা থাকে। আপনি ভুল ভাবছেন ম্যাডাম। আমি কখনো ভুল ভাবি না। আজ রাতের মধ্যে যদি আমার বিছানায় সিল্কের চাদর না থাকে, তবে তুই কাল সকালে তোর চাকরিটা হারাবি। কিন্তু ম্যাডাম, মাঝ সাগরে আমি ইজিপ্সিয়ান স্কিলের চাদর কোথায় পাবো? সেটা তুই বুঝবি। সাগর থেকে তুলে আনবি নাকি আকাশ থেকে পারবি, সেটা তোর ব্যাপার। আমি দেখছি ম্যাডাম কি করা যায়। আরে জঞ্জালের মতো জাহাজটা এত আস্তে চলছে কেন? ম্যাডাম, এখন সাগরের হাওয়াটা একটু উল্টো দিকে বইছে, তাই ক্যাপ্টেন স্যার। ক্যাপ্টেন স্যারকে গিয়ে বলুন ইঞ্জিনের জোর বাড়াতে। আমার এই বোরিং জার্নি আর ভালো লাগছে না। কিন্তু ম্যাডাম, উল্টো হাওয়ায় বেশি স্পিড তুললে ইঞ্জিনের উপর চাপ পড়বে। চাপ পড়লে পড়বে, ইঞ্জিন নষ্ট হলে বাবা নতুন জাহাজ কিনে আনবে। তুই এগুলোর কি বুঝবি? হ্যাঁ। জি ম্যাডাম, আমি ক্যাপ্টেন স্যারকে আপনার কথা জানিয়ে দেব।
মেহের যখন সমানে নয়নকে বকাঝকা করে যাচ্ছে, তখন নয়নের তীক্ষ্ণ দৃষ্টি চলে যায় ডাইনিং হলের কাচের দরজার দিকে। সেখানে আরমানের দুজন ব্যক্তিগত বডিগার্ড কালা জব্বার আর রফিক খুব নিচু স্বরে কথা বলছে আর বারবার নিচের ডেকের স্পিড বোটগুলোর দিকে ইশারা করছে। নয়নের চোখ তাদের দিকে স্থির হয়ে থাকে। এই, তুই এইদিকে হা করে কি দেখছিস? না ম্যাডাম, কিছু না। আমি তোর সাথে কথা বলছি আর তুই অন্যদিকে তাকিয়ে আছিস। তোর সাহস তো কম না। সরি ম্যাডাম, আমি আপনার কথাই শুনছিলাম। কি শুনছিলি তুই? তোর মতো ইতরদের সাথে কথা বলাটাই আমার ভুল। ম্যাডাম, আমি কি এখন যেতে পারি? যা এখান থেকে। আর হ্যাঁ, পাস্তার প্লেটটা সাথে করে নিয়ে যা। জি ম্যাডাম। আর শোন, আমার কেবিনের সামনে যেন ঘিন ঘিন করবি না। তোকে দেখলেই আমার মেজাজ এমনিতে খারাপ হয়ে যায়। আমি ওদিকে যাব না ম্যাডাম। নয়ন দ্রুত ডাইনিং এরিয়া থেকে বেরিয়ে যায়। দুপুরের এই ঝামেলার পর মেহের নিচের বিলাসবহুল কেবিনে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। এদিকে দুপুর গড়িয়ে যখন বিকেল 4টে বাজে, তখন সাগরের হাওয়াটা বেশ ভারী হতে শুরু করে এবং ঢেউগুলোও ধীরে ধীরে বড় হতে থাকে। মেহের একটি দামি সুইমিং গাউন গায়ে জড়িয়ে সানগ্লাস চোখে দিয়ে জাহাজের খোলা ডেকে এসে দাঁড়ায়। আয় নয়ন, কোথায় তুই? জি ম্যাডাম, আমি এখানেই আছি। অলস কোথাকার, ডাকলে সাথে সাথে আসবি। বলুন ম্যাডাম, কি করতে হবে? আমার খুব বোরিং লাগছে। জাহাজের এই বন্দি পরিবেশ আমার আর ভালো লাগছে না। তাহলে কি কফি আনবো ম্যাডাম, নাকি জুস? আমি কি তোকে খাবারের কথা বলেছি? কথা। তাহলে কি চাইছেন ম্যাডাম? আমি এখন স্পিড বোটে করে সাগরের ভিতরের দিকে যাব। সেখানে গিয়ে সাঁতার কাটবো। স্পিড বোট এখন ম্যাডাম? হ্যাঁ, এক্ষুনি। তুই তাড়াতাড়ি স্পিড বোটটা রেডি কর। কিন্তু ম্যাডাম, এখন বিকেল হয়ে যাচ্ছে। স্পিড বোট নিয়ে সাগরের গভীরে যাওয়াটা কি ঠিক হবে? ঠিক হবে কি হবে না সেটা কি তুই আমাকে শেখাবি? হ্যাঁ, ম্যাডাম, আপনি আকাশের দিকে তাকান। মেঘ জমতে শুরু করেছে। মেঘ জমলে জমুক, আমি তো আর বৃষ্টিকে ভয় পাই না। শুধু মেঘ না ম্যাডাম, বাতাসটাও এখন উল্টো দিকে বইছে। তোর সবসময় এই এক অজুহাত। দুপুরে বলে উল্টো বাতাস, এখনো বলছিস উল্টো বাতাস। সাগরের আবহাওয়ায় বুঝতে হয় ম্যাডাম, সন্ধ্যার দিকে হাওয়া খুব খারাপ হতে পারে। তোর ওই ফালতু আবহাওয়ার বিজ্ঞানের লেকচার আমাকে দিবি না। আমি সাঁতার কাটতে চাই, বাস। ম্যাডাম, জাহাজের সুইমিং পুলেই তো আপনি সাঁতার কাটতে পারেন। আমার কি তোদের ওই বস্তির মতো সুইমিং পুলে সাঁতার কাটতে ইচ্ছে করছে? সুইমিং পুলটা তো অনেক বড় আর সুন্দর ম্যাডাম। তোর কাছে সুন্দর হতে পারে, আমার কাছে না। আমি খোলা সাগরের নীল জলে সাঁতার কাটবো। কিন্তু ম্যাডাম, সাগরের ঢেউ অনেক বেশি। ছোট বোটে ব্যালেন্স রাখা কঠিন হবে। ব্যালেন্স রাখা তোর কাজ। তুই খালাসি, তুই স্পিড বোট চালাবি। ম্যাডাম, আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন। আবহাওয়া সত্যি সুবিধার না। তুই কি আমাকে জ্ঞান দিচ্ছিস? তোর সাহস হলে কি করে আমার উপর কথা বলার? আমি আপনার ভালোর জন্য বলছি ম্যাডাম। আমার ভালো বন্ধুর হিসাব তুই করবি? তুই কে রে? আমি এই জাহাজের একজন সাধারণ কর্মী ম্যাডাম। অনেকদিন ধরে কাজ করছি। সাগরের বিপদ সম্পর্কে আমি একটু হলেও বেশি জানি। তোর ওই জ্ঞান তোর কাছেই রাখ। তোকে আমি টাকা দিয়ে কিনেছি, তুই আমার হুকুম শুনতে বাধ্য। ম্যাডাম, টাকা দিয়ে তো আর প্রকৃতির নিয়ম বদলানো যায় না। বেশি কথা বলবি না। তুই কি স্পিড বোট রেডি করবি নাকি আমি আরমানকে ডাকবো? আরমান সাহেবকে ডাকলে উনিও আপনাকে এই আবহাওয়া যেতে মানা করবেন ম্যাডাম। আরমান কি করবে না করবে সেটা আমি বুঝবো। তুই শুধু বল তুই যাবি কিনা। ম্যাডাম প্লিজ, আজকের দিনটা। আমি শেষবারের মতো বলছি নয়ন, যদি তুই এক্ষুনি স্পিড বোট রেডি না করিস, আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে জাহাজ থেকে বের করে দিব। আমি রেডি করছি ম্যাডাম। যা, তাড়াতাড়ি কর। আর 5 মিনিটের মধ্যে আমি বোট চালু দেখতে চাই। লাইফ জ্যাকেটটা সাথে নিয়ে নেবেন ম্যাডাম। আমার ওই ভারী লাইফ জ্যাকেট পরতে ভালো লাগে না। তুই তোর কাজ কর। কিন্তু সাগরে সাঁতার কাটতে গেলে ওটা দরকার। আমি ন্যাশনাল লেভেলের সুইমার, সেটা তুই জানিস। আমার তোর মতো লাইফ জ্যাকেটের দরকার নেই। জি ম্যাডাম, আমি বোর্ডে ইঞ্জিন স্টার্ট দিচ্ছি। নয়নার কথা না বাড়িয়ে ডেকের নিচের দিকে নেমে যায়। তার ভেতরের এজেন্ট সত্তা তাকে বারবার সতর্ক করছিল যে এখন ছোট বোট নিয়ে সাগরে নামাটা চরম বোকামি। তাছাড়া আরমানের বডিগার্ডদের ওই সন্দেহজনক গতিবিধিও নয়নের মাথায় ঘুরপাক খাচ্ছিল। কিন্তু মেহেরের অহংকার আর জেদের কাছে আপাতত তাকে মাথা নত করতেই হলো। 5 মিনিটের মাথায় নয়ন স্পিড বোটটি জাহাজের গা ঘেঁষে রেডি করে। মেহের সিঁড়ি বেয়ে গটগট করে নিচে নেমে আসে। এতক্ষণ লাগে একটা বোট স্টার্ট দিতে? ইঞ্জিনটা চেক করছিলাম ম্যাডাম।
তোর চেক করার কোনো দরকার নেই, তুই শুধু চুপচাপ বোট চালাবি। ওরে বসুন ম্যাডাম, সাবধানে পা দেবেন, ঢেউয়ের কারণে বোট দুলছে। আমাকে ধরতে হবে না, আমি একাই উঠতে পারবো। জি ম্যাডাম। আসুন, বোট একদম সোজা সাগরের ভিতরের দিকে নিয়ে যাবি, যেখানে জাহাজের কোনো আওয়াজ পৌঁছাবে না। ম্যাডাম বেশি দূরে গেলে কিন্তু বিপদ হতে পারে। তুই আবার কথা বলা শুরু করলি? বোট চালাবি নাকি আমি অন্য কাউকে ডাকবো? আমি চালাচ্ছি ম্যাডাম। নয়ন ইঞ্জিনটা ফুল স্পিডে ছেড়ে দেয়। বিশাল ক্রুজ শিপটিকে পেছনে ফেলে ছোট্ট স্পিডবোটটি সমুদ্রের বুক চিরে গভীর নীল জলের দিকে এগিয়ে যেতে থাকে। ঢেউগুলো বোটের গায়ে আছড়ে পড়ে সাদা ফেনা তৈরি করছে। মেহের বোটের সামনে বসে খোলা বাতাসে চুল উড়িয়ে সাগরের সৌন্দর্য উপভোগ করতে থাকে, আর পেছনের বসে নয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে আকাশের কালো মেঘ আর বাতাসের গতিবেগ মাপার চেষ্টা করে। তার মন বলছিল সামনে খুব বড় কোনো বিপদ অপেক্ষা করছে। বিশাল ক্রুজ শিপটাকে পেছনে ফেলে ছোট্ট স্পিডবোটটি সাগরের বুক চিরে বেশ অনেকটা দূরে চলে এসেছে। বিকেল গড়িয়ে প্রায় 5:30 বাজে। দূরে জাহাজের কোনো চিহ্ন আর চোখে পড়ছে না। সাগরের ঢেউগুলোও দুপুরের চেয়ে অনেক বড় আর ভারী হয়ে উঠেছে। হঠাৎ করে স্পিডবোটের ইঞ্জিনটা কয়েকবার খক খক শব্দ করে পুরোপুরি বন্ধ হয়ে যায়। চারপাশের পরিবেশ মুহূর্তেই থমথমে হয়ে ওঠে। শুধু ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। কি হলো? বোট থামিয়ে দিলি কেন? তুই কি দেখতে পারিস না চারিদিকে অন্ধকার হয়ে আসছে? এই সাগরের মাঝখানে এইভাবে ইঞ্জিন বন্ধ করে রাখার তো কোনো মানে হয় না। আমি থামাইনি ম্যাডাম, ইঞ্জিনটা হঠাৎ করে নিভে গেল। আমি কয়েকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না মানে কি? তুই কি চালানোর আগে ঠিকমতো তেল চেক করিসনি? তোদের মতো ফকিন্নি বাচ্চাদের হাতে বাবার এত দামি একটা স্পিড বোট দেওয়াটাই ভুল হয়েছে। তেল তো ফুল করে আছে ম্যাডাম, ফুয়েল মিটারের পুরো ট্যাঙ্ক ভর্তি দেখাচ্ছে। আমি দেখছি আসলে ইঞ্জিনের ভিতরে কিছু সমস্যা হয়েছে মনে হয়। তাড়াতাড়ি দেখ, আমার একদম ভালো লাগছে না এই পরিবেশটা। আমার ফোনের নেটওয়ার্কও তো দেখছি চলে গেছে। এই সাগরের মাঝখানে বসে থাকার কোনো শখ নেই আমার। একটু সময় দিন ম্যাডাম, আমাকে ইঞ্জিনের কভারটা খুলতে হবে। ভেতরে কোনো যন্ত্রাংশ হয়তো জ্যাম হয়ে গেছে। সময় দিব মানে? তুই কি এখানে মেকানিকের কাজ শিখতে এসেছিস? তোকে স্পিড বোট চালাতে দেওয়া হয়েছে, ঠিকঠাক চালিয়ে নিয়ে যাবি। এখানে বসে বসে ইঞ্জিন খোলার নাটক করবি না। আমি তো আগে বলেছিলাম ম্যাডাম, আবহাওয়া ভালো না, এই ছোট বোট নিয়ে এত দূরে আসাটা একদমই ঠিক হবে না, কিন্তু আপনি তো শুনলেন না। তুই আবার মুখে মুখে তর্ক করছিস? তুই আমাকে জ্ঞান দিবি? চুপচাপ ইঞ্জিন ঠিক কর। আমার বাবার হাজার হাজার টাকা তোরা শুধু বসে বসে গিলিস, কাজের বেলায় তো সব অপদার্থ। নয়ন আর কোনো উত্তর না দিয়ে বোটের পেছনের দিকে গিয়ে ইঞ্জিনের ভারী কভারটা খোলে। ভেতরে নজর বুলাতেই তার চোখ আটকে যায়। সে স্পষ্টভাবে দেখতে পায় ইঞ্জিনের মূল ফুয়েল লাইনের একটা তার কেউ খুব নিখুঁতভাবে ব্লেড বা চাকু দিয়ে কেটে রেখেছে। এটা কোনো সাধারণ যান্ত্রিক ত্রুটি নয়, বরং খুব ঠান্ডা মাথার একটি অন্তর্ঘাত। নয়নের বুঝতে আর বাকি থাকে না যে এটা আরমানের ওই সন্দেহভাজন বডিগার্ডদের কাজ। কিন্তু মেহেরকে এই মুহূর্তে এই সত্যটা জানানো ঠিক হবে না ভেবে সে নিজের রাগটা চেপে রাখে। কি হলো? এতক্ষণ লাগে একটা ইঞ্জিন দেখতে? তুই কি আসলে কিছু বুঝিস নাকি শুধু শুধু তাকিয়ে আছিস? ম্যাডাম ইঞ্জিনের একটা ভেতরের তার কাটা পড়েছে মনে হচ্ছে, তেলটা ইঞ্জিনে ঠিকমতো পৌঁছাতে পারছে না। কাটা পড়েছে? তোরা কি বোটের মেইনটেনেন্স করিস না? হ্যাঁ, কালকে না এই বোট সার্ভিসিং থেকে আনা হলো? তোদের মতো চোরগুলো কি সার্ভিসিং এর টাকাও মেরে দিয়েছিস? ম্যাডাম বের হওয়ার আগে তো বোর্ড একদম ঠিকই ছিল, আমি নিচে চেক করে বের করেছি। ঠিক থাকলে তার কাটে কি করে? হ্যাঁ, নিশ্চয়ই তুই ইচ্ছাকৃতভাবে কোনো গন্ডগোল করেছিস। আমি জানি তোদের মতো ছোট লোকদের মনে বড় লোকদের জন্য কত হিংসা থাকে। আমি কেন এমন করতে যাবো ম্যাডাম? আমি তো নিজেই এই বোর্ডে আটকা পড়েছি আপনার সাথে। কারণ তুই চাস আমি যেন সাগরের মাঝে বিপদে পড়ি। তুই চাস আমি তোদের কাছে হাত পাতি। তোদের মতো গরিবদের রক্তে বেইমানি মিশে থাকে। আপনি ভুল বলছেন ম্যাডাম, আমি একজন সাধারণ খালাসি, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। তুই আমার কথার উপর কথা বলবি না? তোর মতো অপদার্থ দুনিয়াতে নেই। একটা ইঞ্জিন ঠিক করতে পারিস না, তোকে আজ আমি সাগরে ফেলে দেব। ম্যাডাম আমার কাছে তো ইঞ্জিন ঠিক করার কোনো যন্ত্রপাতিও নেই এখানে, খালি হাতে তো আর কাটা তার জোড়া লাগানো যায় না। যন্ত্রপাতি নেই তো সাগরে মরতে এসেছিস কেন? হ্যাঁ, এখন আমি কি করব? আমাকে কি সারা রাত এই সাগরের মাঝখানে মশার কামড় খেতে হবে? আমাদের অপেক্ষা করতে হবে ম্যাডাম, এর বাইরে আমাদের হাতে আর কোনো উপায় নেই। অপেক্ষা? কার অপেক্ষা? জলদস্যুদের জন্য নাকি সাগরের হাঙরগুলোর জন্য? আমি এই অন্ধকার সাগরে এক মুহূর্ত থাকতে চাই না। জাহাজ থেকে নিশ্চয়ই আমাদের খোঁজ করবে ম্যাডাম,
সন্ধ্যা হয়ে গেছে। আপনি ফিরে যাননি দেখে ক্যাপ্টেন স্যার এতক্ষণে রেস্কিউ টিম পাঠিয়ে দিয়েছেন। কাল সকালে জাহাজে ফিরে আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। তোর চাকরি তো আমি খাবই, তোকে চুরির দায় পুলিশে দেব। তুই জানিস না মেহের শিকদার কি করতে পারে। আমি তো আপনাকে আগেই মানা করেছিলাম ম্যাডাম, আপনি নিজের জেদ বজায় রাখতে গিয়ে আজ এই বিপদটা ডেকে এনেছেন। আবার কেন দিচ্ছিস? তোর গলা আমি টিপে ধরবো ফকিন্নি কোথাকার। তোর সাহস তো কম না, আমার বুকের উপর দোষ চাপাচ্ছিস। নয়ন বুঝতে পারে মেহেরের সাথে এখন তর্কে জড়ানো মানে শুধুই সময় নষ্ট। সে ইঞ্জিন কভারের ওপর চুপচাপ বসে থাকে। মেহের রাগে ফুঁসতে ফুঁসতে বোটের দামি লেদারের সিটে পা গুটিয়ে বসে পড়ে। ধীরে ধীরে সূর্য পুরোপুরি অস্ত যায় এবং সাগরের বুকে নেমে আসে গাঢ় অন্ধকার। রাত প্রায় 8টা বেজে যায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর শুধু ঢেউয়ের গর্জন ছাড়া কোনো শব্দ নেই। এতক্ষণ হয়ে গেল, তোর ওই রেস্কিউ টিমের তো কোনো খবরই নেই। কোথায় তোদের ক্যাপ্টেন, কোথায় তোদের রাইডার? রাতে সাগরের মাঝে এত ছোট একটা বোট খুঁজে পাওয়ার একটু কঠিন ম্যাডাম। স্পিড বোর্ডের কোনো সিগন্যাল লাইটও তো জ্বলছে না। কঠিন মানে কি? হ্যাঁ, আমার বাবার জাহাজের সবচেয়ে দামি নেভিগেশন সিস্টেম লাগানো আছে। তোরা সবাই মিলে আমাকে মারার প্ল্যান করেছিস, তাই না? এটা নিশ্চয়ই কোনো কিডন্যাপিং প্ল্যান। ম্যাডাম, আপনি অযথা উত্তেজিত হচ্ছেন, ভয় পেয়ে আজে বাজে কথা বলছেন। একটু শান্ত হয়ে বসার চেষ্টা করুন। উত্তেজিত হবে না তো কি করব? তোকে আমি পুড়িয়ে মারবো নয়, তোকে আমি জ্যান্ত সাগরে ভাসিয়ে দিব। আমার সাথে এমন বেইমানি করার ফল তুই কাল সকালেই পাবি। ম্যাডাম, এখন মাথা ঠান্ডা রাখা দরকার। সাগরের মাঝখানে এই অন্ধকারে মাথা গরম করলে বিপদ আরও বাড়বে। তুই আমাকে মাথা ঠান্ডা রাখতে বলছিস? তোর মতো একটা ইতর রাস্তার ভিখারির জন্য আজ আমার এই অবস্থা। তুই আমাকে এখানে আটকে রেখেছিস। আমার জন্য না ম্যাডাম, আপনার নিজের জন্য। আপনার ওই অহংকার আর ক্ষমতার বড়াই আজ আপনাকে এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে। কি বললি তুই? তোর এত বড় সাহস? তুই আমার অহংকার নিয়ে কথা বলছিস? তুই তো আমার পায়ের জুতোরও সমান না। চুপ করেন ম্যাডাম। নয়ন হঠাৎ করেই বসা থেকে উঠে দাঁড়ায় এবং প্রচণ্ড জোরে ধমক দিয়ে ওঠে। তার গলার আওয়াজ সাগরের গর্জনের চেয়েও ভারী আর ভয়ঙ্কর শোনায়। মেহের জীবনের ভাবেনি এই সাধারণ খালাসি ছেলেটা তার উপর এভাবে গলা চড়াতে পারে। এই আকস্মিক ধমকে সে রীতিমতো চমকে গিয়ে সিটের সাথে লেপ্টে যায়। তুই আমার উপর গলা চড়াচ্ছিস? তুই জানিস এর পরিণাম কি হবে? হ্যাঁ, ছড়াচ্ছি। সকাল থেকে অনেক সহ্য করেছি, অনেক শুনেছি, আর একটা কথাও না। তুই জানিস আমি কে? আমি শিকদার সাহেবের মেয়ে। আমার এক কথায় তোর জীবন শেষ করে দিতে পারি। এখানে আপনি কেউ না ম্যাডাম। এখানে আপনার বাবার ওই কোটি টাকার কোনো রাজত্ব নেই। এটা সাগর। এখানে টাকা দিয়ে প্রাণ বাঁচানো যায় না। তোর কত বড় সাহস? তুই আমাকে ধমক দিচ্ছিস? আমি তোকে... আপনার এই ফালতু জেদের জন্যই আজ আমরা এই বিপদে পড়েছি। আমি বারবার বলেছিলাম আবহাওয়া খারাপ, মেঘ জমাছে, কিন্তু আপনার তো টাকার গরম। এখন দেখেন সেই টাকা আপনাকে বাঁচাতে পারে কিনা। আমি তোকে খুন করে ফেলবো নয়, আমি নিজের হাতে তোকে খুন করব। খুন পরে করবেন, এখন চুপচাপ ওই সিটের উপর বসে থাকেন। আর একটা কথাও যদি বলেছেন, আমি আপনাকে এই বোর্ড থেকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেব। তুই আমাকে অর্ডার দিচ্ছিস? তোর এত বড় সাহস? হ্যাঁ, দিচ্ছি। সাগরের মাঝখানে এই অন্ধকারে আপনার ওই গলাবাজি কেউ শুনতে আসবে না। বাঁচতে চাইলে একদম মুখ বন্ধ করে রাখেন। আমি যা বলবো তাই করবেন। মেহের জীবনে প্রথমবার কারো এত শক্ত ধমক খেলো। সে বুঝতে পারে নয়ন আর আগের মতো সেই ভীতু খালাসি হয়ে নেই। মেহের একটু ভয় পেয়ে গুটিসুটি বেড়ে সিটের এক কোণায় বসে পড়ে। রাতের অন্ধকার যত বাড়তে থাকে, সাগরের ঠান্ডাও তত তীব্র হতে শুরু করে। রাত 11টার দিকে উত্তরে হিমেল হাওয়া বইতে শুরু করে। মেহেরের গায়ে শুধু একটি পাতলা সুইমিং গাউন। ঠান্ডায় তার দাঁতে দাঁত বাড়ি খেতে শুরু করে। নয়ন, কি হলো ম্যাডাম? এবার কি খুব ভয় করছে? অনেক ঠান্ডা লাগছে আমার। আমার হাত পা জমে যাচ্ছে নয়ন, আমি আর সহ্য করতে পারছি না। সাগরের রাতের বাতাস এমনই হয় ম্যাডাম। এসি রুমের মতো রিমোট দিয়ে তো আর এই বাতাস কমানো যাবে না। আমি শীতে মরে যাচ্ছি নয়ন। বোটে কি কোনো কম্বল নেই? বাবার তো বোটে কম্বল রাখার কথা ছিল। ছোট বোটে কম্বল থাকবে কোথা থেকে ম্যাডাম? এটা তো আর আপনার ওই ভিআইপি বেডরুম না। তাহলে তাহলে আমি কি করব? আমার পুরো শরীর থরথর করে কাঁপছে। কিছুই করার নেই ম্যাডাম, প্রকৃতি কাউকে খাতির করে না। এই ঠান্ডা আপনাকে সহ্য করতেই হবে। আমার খুব কষ্ট হচ্ছে রে নয়, আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মেহেরের কাঁপুনি আর অসহায় গলা শুনে নয়নের ভেতরের রাগটা একটু গলে যায়।
শেষ পর্যন্ত সে একজন স্পেশাল এজেন্ট। সাধারণ মানুষকে রক্ষা করাটাই তার দায়িত্ব। সে নিঃশব্দে নিজের গায়ের মোটা সুতির ইউনিফর্মের শার্টটা খুলে ফেলে, খালি গায়ে গিয়ে মেহেরের দিকে শার্টটা বাড়িয়ে দেয়। হ্যাঁ নিন ম্যাডাম। এইটা কি? তুই শার্ট করলি কেন? আমার শার্ট গায়ে জড়িয়ে নিন, একটু আরাম পাবেন। অন্তত বাতাসটা সরাসরি গায়ে লাগবে না। আমি তোর এই ঘামে ভেজে শার্ট পরবো না। আমি শিকদার সাহেবের মেয়ে। আমি অন্যের পরা নোংরা কাপড় পরবো না। অহংকার এখনো গেল না ম্যাডাম? শীতে তো ঠোঁট নীল হয়ে যাচ্ছে। মরে গেলে তো আর এই অহংকার দেখাতে পারবেন না। আমি মরে গেলেও তোর শার্ট নিব না। তুই এটা সরিয়ে নে আমার সামনে থেকে। মরে গেলে তো আর শার্ট পরতে পারবেন না ম্যাডাম। আমি শার্টটা এখানেই সিটের পাশে রেখে দিলাম। আপনার যখন বাঁচার ইচ্ছা হবে গায়ে জড়িয়ে নিয়েন। তোর কি ঠান্ডা লাগছে না? তুই তো একদম খালি গায়ে দাঁড়িয়ে আছিস এই হাওয়ার মধ্যে। গরিবের চামড়া অনেক মোটা হয়। ছোটবেলা থেকে রাস্তায় রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে আমাদের শরীর লোহার মতো হয়ে যায়। আমাদের এত সহজে ঠান্ডা লাগে না। নয়ন বোটের পেছনের দিকে গিয়ে ইঞ্জিন কভারের ওপর আবার বসে পড়ে। তার খালি পিঠে ঠান্ডা হাওয়া আছড়ে পড়ছে, কিন্তু সে একদম পাথরের মতো স্থির। মেহের কিছুক্ষণ শীতে কাঁপতে থাকে। অবশেষে যখন সে আর সহ্য করতে পারে না, যখন তার মনে হয় সে ঠান্ডায় জ্ঞান হারিয়ে ফেলবে, তখন সে নিজের ইগো ভুলে আস্তে করে নয়নের শার্টটা তুলে নিয়ে নিজের গায়ে জড়িয়ে নেয়। শার্টের ভেতর থাকা নয়নের শরীরের উষ্ণতা তাকে এক অদ্ভুত স্বস্তি দেয়। মেহের আর চোখে অন্ধকারের ভেতর নয়নের চওড়া খালি পিঠের দিকে তাকায়। নয়ন, বলুন ম্যাডাম, শার্টটা গায়ে দিয়েছেন? তোর শার্টটা আমি গায়ে দিয়েছি। তোর শরীরের গরমটা এখনো শার্টের ভিতর রয়ে গেছে। আমি দেখেছি ম্যাডাম, অন্তত এখন আর শীতে কাঁপবেন না। তুই সত্যি ঠান্ডা সহ্য করতে পারবি তো? তুই চাইলে এখানে এসে একটু বসতে পারিস। আপনি ঘুমানোর চেষ্টা করুন ম্যাডাম, রাত এখনো অনেক বাকি। আমি এখানেই ঠিক আছি। আমার খুব ভয় করছে রে নয়ন। আমরা কি কাল সকালে বেঁচে ফিরতে পারবো? বাবা কি আমাদের খুঁজবে না? আল্লাহ ভরসা ম্যাডাম, আমি তো আছি, ভয় পাওয়ার কিছু নেই। আমি আপনাকে ঠিকই বাঁচিয়ে নিয়ে যাব। এই চরম বিপদের মাঝে, এই গভীর অন্ধকারে নয়নের এই ছোট একটা ভরসার কথায় মেহের অদ্ভুত একটা শান্তি অনুভব করে। সে শার্টটা গায়ে জড়িয়ে চোখ বন্ধ করে। সাগরের দোলানিতে এক সময় তার ঘুম চলে আসে, কিন্তু এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হয় না। ভোরের দিকে সাগরের আবহাওয়া হঠাৎ করেই ভয়ঙ্কর রূপ দিতে শুরু করে। আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। নয়ন, বোট এত দুলছে কেন? আকাশে তো কালো কেন হয়ে গেছে হঠাৎ? ম্যাডাম, সিট শক্ত করে ধরে বসে থাকুন, একদম উঠবেন না। কালবৈশাখী জ্বর শুরু হচ্ছে, আর এই জ্বরে সহজে থামবে না। ঝড়? এখন? আমি ভয় পাচ্ছি নয়ন। বাতাস তো মনে হচ্ছে বোটটাকে উড়িয়ে নিয়ে যাবে। ভয় পাবেন না ম্যাডাম, রেলিংটা শক্ত করে ধরেন। আমি স্টিয়ারিং ধরে বোর্ডের ব্যালেন্স রাখার চেষ্টা করছি। মুহূর্তের মধ্যেই হু হু করে বাতাস বইতে শুরু করে। বড় বড় পাহাড় সমান ঢেউ এসে স্পিডবোটের গায়ে আছড়ে পড়ছে। নয়ন স্টিয়ারিং এর কাছে গিয়ে প্রাণপণ চেষ্টায় বোটের ব্যালেন্স ধরে রাখার চেষ্টা করে। তার পেশিবহুল হাতগুলো শক্তভাবে স্টিয়ারিং চেপে ধরেছে। নয়ন, ঢেউগুলো তো বোটের উপর চলে আসছে। পুরো বোট পানিতে ভরে যাচ্ছে রে নয়ন। নিচু হয়ে বসে থাকেন ম্যাডাম, একদম দাঁড়াবেন না। দাঁড়ালেই ছিটকে পানিতে পড়ে যাবেন। আমি মরে যাব নয়ন, আমাকে বাঁচা। আমার অনেক টাকা আছে, আমি তোকে সব দিয়ে দিব। প্লিজ আমাকে বাঁচা। টাকা দিয়ে এখন প্রাণ বাঁচানো যাবে না ম্যাডাম। আমার হাতের উপর ভরসা রাখুন, আমাকে কাজ করতে দিন। বোট তো উল্টে যাবে নয়ন, আমরা ডুবে যাব। উল্টাবে না ম্যাডাম, আপনি শুধু ভয় পাবেন না। আমার চোখের দিকে তাকিয়ে থাকুন। সাগরের গর্জনে মেহেরের কান্না ডুবে যায়। আকাশে মুহুর্মুহু বজ্রপাত হচ্ছে, আর সেই আলোতে সাগরের ভয়ঙ্কর রূপ স্পষ্ট হয়ে উঠছে। হঠাৎ করেই একটি বিশাল ঢেউ এসে বোটের একপাশে প্রচন্ড জোরে ধাক্কা মারে। বোটটি ছিটকে গিয়ে শূন্যে ভেসে ওঠে। নয়ন, আমাকে ধর। ম্যাডাম লাফ দেন, পানিতে লাফ দেন। নয়ন মেহেরের হাত শক্ত করে ধরে বোট থেকে লাফিয়ে পড়ে সাগরের উত্তাল জলে। পর মুহূর্তে স্পিডবোটটি সম্পূর্ণ উল্টে যায়। সাগরের নোনা জল মেহেরের চোখে মুখে ঢুকে যাচ্ছে। সে হাবুডুবু খেতে খেতে প্রচন্ড আতঙ্কে নয়নের হাত শক্ত করে আঁকড়ে ধরে। নয়ন, আমি আর পারছি না, আমি ডুবে যাচ্ছি। আর একটু ম্যাডাম, হাল ছাড়বেন না। ওই তো সামনে ভাঙা দেখা যাচ্ছে, পা চালান ম্যাডাম, পা চালান।
নয়ন এক হাতে মেহেরকে শক্ত করে জড়িয়ে ধরে আর এক হাতে সাঁতরাতে থাকে। তার স্পেশাল এজেন্ট ট্রেনিং এর অসীম স্ট্যামিনা আর ক্ষমতা এখন কাজে লাগছে। ঝড়ের ঝাপটার বিশাল ঢেউয়ের সাথে লড়াই করে তারা ভাসতে ভাসতে একটি বালুকাময় তীরের দিকে এগিয়ে যায়। শেষ একটি বড় ঢেউ এসে তাদের দুজনকে আছড়ে ফেলে এক অজানা নির্জন দ্বীপের সাদা বালুর ওপর। মেহের বালুর ওপর ছিটকে পড়ে কয়েকবার কেশে ওঠে, ফুসফুস থেকে নোনা পানি বের করে দেয়, তারপর জ্ঞান হারিয়ে ফেলে। তার পাশেই হাঁপাতে হাঁপাতে বালুর ওপর লুটিয়ে পড়ে নয়ন। তার চোখ ধীরে ধীরে বুজে আসে। শহরের ওই কংক্রিট আর টাকার দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক নতুন দ্বীপে শুরু হয় তাদের জীবনের নতুন এক অধ্যায়। সকালের কড়া রোদ মেহেরের চোখের উপর এসে পড়তেই তার ঘুম ভেঙে যায়। নোনা বাতাসের ঝাপটায় তার মাথাটা ঝিমঝিম করছে। চোখ মেলে সে নিজেকে এক বিশাল জনমানবহীন বালুচরে আবিষ্কার করে। চারিদিকে শুধু নীল পানি আর পেছনে গহীন জঙ্গল। মেহের ধীরে ধীরে উঠে বসে দেখে নয়ন একটু দূরে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। এই নয়ন, শুনতে পাচ্ছিস? এদিকে আয় বলছি। কিরে, কানে কি তালা লেগেছে? তোকে ডাকছি আমি। চিল্লেন না তো, মাথা গরম করবেন না। তোর কত বড় সাহস, তুই আমার সামনে এভাবে কথা বলছিস? সাগর থেকে জ্যান্ত ফিরে আসছেন, এটাই বেশি। এখন চুপচাপ বসে থাকেন। চুপচাপ বসে থাকবো মানে? আমার প্রচন্ড তেষ্টা পেয়েছে। যা, আমার জন্য জলদি পানি আর খাবার নিয়ে আয়। আমি কি আপনার বাবার চাকর নাকি যে হুকুম দিলি দৌড় দেব? তোর সাহস তো দেখিয়ে দিন দিন বাড়ছে। ভুলে যাস না তুই ওই জাহাজের সামান্য খালাসি। জাহাজ তো এখন সাগরের নিচে, এখানে কোনো জাহাজই নাই, কোনো খালাসিও নাই। তোর ওই শয়তানি বুদ্ধি আমি জানি। তুই ইচ্ছে করে সিগন্যাল দিচ্ছিস না। তোর ফোন বের কর। ফোন সাগরের পানিতে পড়ে পাথর হয়ে গেছে। ওরা দিয়ে এখন শুধু মাথা ফাটানো ছাড়া আর কোনো কিছু করা যাবে না। মিথ্যা বলবি না একদম। তুই এক্ষুনি কোনোভাবে জাহাজে খবর দে, আমি তোকে 1 লাখ টাকা দিব। 1 লাখ? আপনার ওই 1 লাখ টাকা দিয়ে আমি এখানে কি করব? বালু কিনবো নাকি নোনা পানি কিনবো? টাকার লোভ তোদের অনেক, আমি জানি। 2 লাখ বললে তুই জান দিয়ে দিবি। যা, খাবার নিয়ে আয়। খাবার চাইলে নিজের ব্যবস্থা নিজে করেন, আমার উপর দাদাগিরি করতে আইসেন না। নয়, তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আমি মেহের শিকদার, এটা ভুলে যাস না। মেহের সিকদার এখন রাস্তার ভিখারির মতো বালুর উপর বসে আছে। আপনার এই নাম দিয়ে এখানে একটা মাছও ধরা যাবে না। অসভ্য ইতর, তুই আমাকে অপমান করছিস। অপমান না, বাস্তবতা বলতেছি। যান, ওই জঙ্গলে গিয়ে দেখেন কিছু পান কিনা। তুই আমাকে একা জঙ্গলে যেতে বলছিস? তোর কি একটু মায়া নেই? মায়া শব্দটা আপনার মুখে মানায় না। আপনি তো মানুষের গ্রামের গন্ধ সহ্য করতে পারেন না। আমি ক্ষুধার্ত নই, আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট একটু হওয়া ভালো, শরীরের বড়লোকের চর্বি অনেক বেশি জমেছে আপনার। নয়, আমি বলছি তুই যাবি কি না? যাবো তো অবশ্যই, তবে আপনার জন্য না, নিজের জন্য। তুই গেলে আমি একা এখানে থাকবো কিভাবে? যদি কোনো বন্য প্রাণী আসে? বন্যপ্রাণী আপনার মেজাজ দেখলে এমনিতেই পালাবে, উল্টা ওরাই আপনারে ভয় পাইব। তুই কিন্তু খুব খারাপ ব্যবহার করছিস। আমি ফিরে গিয়ে বাবাকে সব বলবো। আগে তো ফিরেন, তারপর বললেন। আপাতত আমি চললাম। নয়ন আর এক মুহূর্ত দাঁড়ায় না। সে মেহেরের চিৎকার আর গালাগালি পেছনে ফেলে গটগট করে বনের ভেতরের দিকে চলে যায়। মেহের কিছুক্ষণ বালুর ওপর বসে রাগে ফুঁসতে থাকে। ভাবছিল নয়ন হয়তো একটু পরেই ভয় পেয়ে ফিরে আসবে, কিন্তু সময় গড়িয়ে দুপুর হয়ে যায়। রোদের তাপে মেহেরের ফর্সা চামড়া লাল হয়ে ওঠে, কিন্তু নয়নের দেখা নেই। অন্যদিকে নয়ন বনের ভেতরে গিয়ে নিপুণ হাতে শুকনো লতাপাতা আর পাথর জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়ে। তার শরীর আর চোখের ভাষা এখন সম্পূর্ণ বদলে গেছে। সে যেন এই আদিম প্রকৃতিরই একজন অংশ। উফ, লোকটা কি সত্যি চলে গেল নাকি? এতক্ষণ তো হয়ে গেল। মেহের ক্ষুধার জ্বালাই আর থাকতে না পেরে বনের ধারের দিকে এগিয়ে যায়। একটু ভেতরে যেতেই সে কাঠের পোড়া গন্ধ আর ধোঁয়া দেখতে পায়। মেহের পা টিপে টিপে এগিয়ে গিয়ে দেখে নয়ন পাথরের ওপর বসে মাছ পুড়িয়ে খাচ্ছে। মাছের সুগন্ধে মেহেরের পেটের ভেতর মোচড় দিয়ে ওঠে। নয়, তুই এখানে বসে একা একা খাচ্ছিস? চোখ নেই আপনার? দেখতেছেন না খাচ্ছি? তুই আমাকে ফেলে রেখে এসে এখানে নিচে আরাম করে খাচ্ছিস, তোর লজ্জা করে না? লজ্জা তো আপনার হওয়ারই কথা। সারাদিন শুধু হুকুম দিতে পারেন, হাত দিয়ে একটা কাজও করতে পারেন না। আমি কি তোর মতো মাছ ধরতে পারি নাকি? আমি তো এসব কখনো করিনি। না পারলে না খেয়ে থাকেন, কেউ তো আপনার
মুখে খাবার তুলে দিবে না? নয়ন, আমাকে একটু মাছ দে না, আমি খুব ক্ষুধার্ত। খাবার দিতাম, কিন্তু আপনার তো বললেন আমি নিচু জাতির মানুষ, আমার হাতের খাবার আপনার পেটে শোবে না। আমি তখন রাগের মাথায় বলেছি, প্লিজ নয়ন, একটু মাছ দে। বিনা পয়সায় তো আর দুনিয়া চলে না ম্যাডাম, আপনি তো শিখিয়েছেন টাকা ছাড়া কিছু হয় না। আমি তোকে 2 লাখ দেবো বলছি তো, তুই আমাকে ঢাকায় ফিরে যেতে সাহায্য কর, আর এখন একটু খাবার দে। হাসাইলেন ম্যাডাম, আপনার ওই টাকা দিয়ে এখানে কি আমি আগুন জ্বালিয়েছি? পাথর গৈসা আগুন জ্বালাইতে অনেক কষ্ট হয়েছে। তুই কি চাস আমি তোর হাতে পায়ে ধরি? হাত পা ধরলেও মাছ দেব না, কারণ আপনার হাতে পায়ে ধরার কোনো দাম নেই এখানে। নয়ন, তুই কিন্তু খুব নিচে নেমে যাচ্ছিস। একটা মেয়ের অসহায়ত্বের সুযোগ নিচ্ছিস তুই। সুযোগ তো আপনি নিয়েছিলেন জাহাজে, আমার শার্ট খুইলা ফ্লোর মুছাইছেন, মনে আছে? ওটা তো আমার মেজাজ খারাপ ছিল তাই। আমার এখন মেজাজ খারাপ, আপনি বরং এখান থেকে যান, আমার খাওয়ার সময় ডিস্টার্ব করবেন না। নয়ন, আমি মরে যাব, আমার মাথা ঘুরছে। মরলে মরেন, মরলে এই দ্বীপে বালুর অভাব নাই, আপনার কবরে শুয়ে দেব। তুই একটা পিশাচ, তুই মানুষ না। মানুষ হইলাম কি না হইলাম সেটা দিয়ে আপনার কি, যা নিজের খাবার নিজে জোগাড় করেন। আমি কোথায় খাবার পাবো? আমি তো কিচ্ছুই চিনি না। সমুদ্রের পাড়ে গিয়ে শামুক ঝিনুক খোঁজেন, ওগুলা তো বড় লোকরা দাম দিয়ে খায়। আমি ওইসব জ্যান্ত জিনিস খেতে পারবো না। তাহলে না খাইয়া থাইকা শুকায়া শুটকি হন, আমার কোনো সমস্যা নেই। নয়, আমি বলছি আমাকে একটু মাছ দে, তুই যা চাস আমি তাই দেব। যা চাই তা দিবেন? সত্যি তো? হ্যাঁ সত্যি, তুই যা বলবি আমি তাই করব। তাহলে এক কাজ করেন, আগে স্বীকার করেন যে আপনি একটা অহংকারী আর মেজাজি মহিলা। আমি কেন এসব বলবো? আমি তো ভুল কিছু বলিনি। তাহলে মাছও পাইবেন না, যান ওইদিকে গিয়ে বসেন। নয় প্লিজ। চুপ, একটা কথাও বলবেন না, আপনার ওই জ্ঞান জ্ঞানানি শুনলে আমার কানে লাগে। তুই আমাকে এভাবে দাঁড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি, এই দ্বীপের রাজা এখন আমি, আর আপনি হচ্ছেন আমার দয়া হওয়া এক কয়েদি। রাজা? তোর মতো একটা খালাসি হবে রাজা? খালাসি বইলেই তো বাঁচতে জানি, আপনি তো এসি ছাড়া নিঃশ্বাস নিতেও পারেন না, এবার বোঝেন রাজাকে। আমি ফিরে গিয়ে তোকে দেখে নিব, নয় তোকে আমি ছাড়বো না। আগে তো ফিরেন, ফেরা কি এত সহজ? আকাশ দেখেন, আবহাওয়া আবারও খারাপ হইতেছে। নয়, তুই কি আমাকে সত্যি কিছু দিবি না? দিমো, এক শর্তে, আপনি এখন থেকে আমার সব কথা মানবেন। আমি যা কর্ম যা কমু তার উপর কোনো কথা হবে না। আমি তোর সব কথা শুনবো, এটা কোনোদিনও হবে না। তাইলে খিদা নিয়ে জঙ্গলে ঘুরে বেড়ান, দেখি কতক্ষণ আপনার ওই বড়লোকই ভাব থাকে। নয়ন খুব আয়েশ করে শেষ মাছের টুকরোটা মুখে দেয়। মেহের পাথরের মতো দাঁড়িয়ে থাকে, তার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে বুঝতে পারে এই অচেনা পরিবেশ আর এই বদলে যাওয়া রাগী নয়নের সামনে তার সব ক্ষমতা বালুর বাঁধের মতো ভেঙে পড়ছে। নয়ন আগুন নিভিয়ে দিয়ে উঠে দাঁড়ায় এবং মেহেরের দিকে একটি তাচ্ছিল্যের হাসি ছুড়ে দিয়ে সমুদ্রের দিকে হাঁটতে শুরু করে। দুজনের মাঝখানে এখন এক অলিখিত যুদ্ধ শুরু হয়েছে। এক পাশে টিকে থাকার লড়াই আর অন্য পাশে ভেঙে যাওয়া অহংকারের হাহাকার। মেহের ধীর পায়ে বালুর ওপর বসে পড়ে, তার কানে শুধু সমুদ্রের গর্জনের মতো নয়নের সেই কঠিন কণ্ঠস্বর বাজতে থাকে। দুপুরের কড়া রোদ ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ছে। নির্জন দ্বীপের চারপাশটা একদম শুনশান, শুধু সাগরের ঢেউ আছড়ে পড়ার একটানা শব্দ শোনা যাচ্ছে। মেহের সকাল থেকে কিছুই খায়নি, খিদে আর তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু দূরে একটি নারকেল গাছের ছায়ায় বসে নয়ন পাথর ঠুকে আগুন জ্বালিয়ে নিজের ধরে আনা মাছ পুড়িয়ে খাচ্ছে। পোড়া মাছের গন্ধে মেহেরের পেটের ভেতর মোচড় দিয়ে ওঠে। সে আর নিজের অহংকার ধরে রাখতে পারে না, ধীরে ধীরে বালু মারিয়ে নয়নের দিকে এগিয়ে যায়। আয় নয়ন, কি চাই? আমাকে একটু মাছ দে, আমার খুব খিদে পেয়েছে। খিদে তো আমারও পেয়েছে, তাই তো খাচ্ছি। তুই একা খাবি কেন? আমাকে অর্ধেকটা দে। অর্ধেকটা দেবো কেন? মাছ তো আমি ধরেছি, আপনি তো একটু আগে বললেন আমি ছোট লোক, আমার হাতে ছোঁয়া খাবার আপনি খাবেন না। আমি তখন রাগের মাথায় বলেছিলাম, এখন তোকে অর্ডার দিচ্ছি, আমাকে খাবার দে। আপনার অর্ডার তো এই দ্বীপে চলবে না ম্যাডাম, এখানে তো আপনার বাবা নেই যে হুকুমে থামিল করবে। তোর কত টাকা চাই বল, তুই আমাকে এই মাছটা দে, ঢাকা ফিরে আমি তোকে লাখ টাকা দেব।
1 লাখ টাকা? অনেক তো টাকা ম্যাডাম। হ্যাঁ, তুই জীবনও এত টাকা একসাথে দেখিসনি। তুই মাছটা দে, আমি কথা দিচ্ছি তোকে টাকাটা দিয়ে দিব। ম্যাডাম, আপনার ওই 1 লাখ টাকা দিয়ে আমি দ্বীপে কি করব? টাকা দিয়ে কি আগুন জ্বালানো যায়? তুই কি আমার সাথে ইয়ার্কি মারছিস? আমি কিন্তু মরে যাব না খেয়ে। মরে গেলে তো আমার কিছু করার নেই ম্যাডাম। এখানে যে পরিশ্রম করবে সে খাবে, যে করবে না সে না খেয়ে মরবে। আমি শিকদার সাহেবের মেয়ে, আমি জীবনে কোনোদিন কাজ করিনি, আমি কেন কাজ করব? তাহলে না খেয়ে বসে থাকুন, আপনার ওই অহংকার দিয়ে পেট ভরানোর চেষ্টা করুন। তোর এত বড় সাহস, তুই আমাকে মুখের উপর না করে দিচ্ছিস? তোর কাজই তো আমাকে সার্ভ করা। জাহাজে আমার কাজ আপনাকে সার্ভ করা ছিল। এই দ্বীপে কেউ কারো চাকর না। তুই আমাকে মাছটা দিবি না সেটা বল। না, দেব না, এক টুকরোও না। আমি তোকে খুন করে ফেলবো ফকিন্ডির বাচ্চা। তুই আমার কেনা গোলাম, তুই আমার খাবার খাবি আর আমি দাঁড়িয়ে দেখবো? খিদে আর অপমানে মেহের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে রাগে অন্ধ হয়ে দুই হাতে বালু থেকে একটা শক্ত ডাল তুলে নিয়ে নয়নের দিকে তেড়ে যায়। সে সজোরে ডালটা নিয়ে নয়নের মাথায় আঘাত করতে চায়, কিন্তু নয়ন অত্যন্ত ক্ষিপ্রতার সাথে নিজের জায়গা থেকে সরে যায় এবং এক হাতে মেহেরের হাতটা শক্ত করে চেপে ধরে। ছাড়, ছাড় আমাকে। তুই আমার গায়ে হাত দিস কোন সাহসে? হাত আমি দিইনি ম্যাডাম, আপনি দিয়েছেন, আর এর ফল আপনাকে ভোগ করতে হবে। তুই একটা নিচু জাতের ইতর, আমাকে ছেড়ে দে বলছি। মেহের অন্য হাত দিয়ে নয়নের মুখে খামচে দেওয়ার চেষ্টা করে, আর তখনই ঘটে যায় সবচেয়ে বড় ঘটনাটি। নয়ন মেহেরের হাতটা ঝটকা দিয়ে ছেড়ে দেয় এবং ডান হাত দিয়ে মেহেরের গালে কষিয়ে একটা চড় মারে। চড়ের শব্দটা সাগরের ঢেউয়ের শব্দের চেয়েও যেন জোরে প্রতিধ্বনিত হয়। মেহের ছিটকে গিয়ে তপ্ত বালুর ওপর পড়ে যায়। তুই তুই আমাকে মারলি? হ্যাঁ, মারলাম। অনেকক্ষণ ধরে আপনার এই ফালতু কথা সহ্য করছিলাম। আমার বাবা জানতে পারলে তোকে জ্যান্ত পুঁতে ফেলবে। নয়ন, জীবনে কেউ আমার গায়ে হাত তোলার সাহস পায়নি। মেহের বালু থেকে ওঠার চেষ্টা করতেই নয়ন এগিয়ে গিয়ে মেহেরের চুলের মুঠি শক্ত করে চেপে ধরে। মেহের যন্ত্রণায় কোকিয়ে ওঠে। নয়ন মেহেরের অহংকারী চোখের দিকে একদম স্থির দৃষ্টিতে তাকায়। শুন মেহের, কান খুলে শুনে রাখ। আহ, আমার চুল ছাড় নয়ন, আমার লাগছে। তোর এই জাহাজের রাজত্ব শেষ। তোর বাবার টাকার গরম এই সাগরের পানিতে ধুয়ে গেছে। তুই আমাকে তুই করে বলছিস? হ্যাঁ বলছি, কারণ এই দ্বীপের রাজা এখন আমি। এখানে তুই কোনো মালকিন না, তুই জাস্ট একটা সাধারণ মেয়ে। আমি তোকে ছাড়বো না নয়ন। তুই আমাকে কি ছাড়বি? হ্যাঁ, তুই তো এখন নিজের পেট চালানোর যোগ্যতাও রাখিস না। আমাকে ছেড়ে দে প্লিজ। আজ থেকে তুই আমার ময়লা কাপড় কাচবি, আমার জন্য কাঠ কুড়িয়ে আনবি, আর আমার রান্না করবি। আমি এসব জীবনও করব না। আমি মরে যাব, তবু তোর কাজ করব না। করতে থেকে হবেই। আর একটা কথা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নে, কি? আজ থেকে তুই আমাকে আর নয়ন বলে ডাকবি না, তুই আমাকে মালিক বলে ডাকবি। অসম্ভব, আমি কোনোদিন তোকে মালিক মানবো না। তাহলে তুই একাই এই বালুর উপর বসে থাক, খাবার তো দূরের কথা, এক ফোঁটা পানিও তুই পাবি না, বুঝলি? মেহের চোখের পানি মুছতে মুছতে বাধ্য হয়ে পাথরের ওপর থেকে নয়নের ঘামে আর নোনা পানিতে ভেজা শার্টটা হাতে নেয়। নয়ন মেহেরের চুলের মুঠি ছেড়ে দিয়ে তাকে বালুর ওপর ধাক্কা দিয়ে ফেলে দেয়। মেহের অঝরে কাঁদতে থাকে। তার সারা জীবনের জমানো অহংকার, টাকার গরিমার ক্ষমতা যেন এক নিমেষেই এই নির্জন দ্বীপের সাদা বালুতে মিশে যায়। নয়ন মেহেরের দিকে আর ফিরেও তাকায় না। সে নিজের আদা খাওয়া মাছটা নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। মেহের বালুর ওপর মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। দুপুরের রোদ ধীরে ধীরে ম্লান হয়ে আসে। সূর্য সাগরের বুকে ডুবে গিয়ে চারিদিকে গাঢ় অন্ধকার নেমে আসে। মেহের সারা বিকেল ওই বালুর ওপরই পড়েছিল। খিদেই তার পেট জ্বলে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে পড়েছে। রাতের দিকে দ্বীপের তাপমাত্রা কমতে শুরু করে। নয়ন জঙ্গলের ভেতর থেকে কাঠ জোগাড় করে এনে সমুদ্রের পাড়ে একটি ছোট ঝর্ণার কাছে আগুন জ্বালায়। মেহের আর নিজের জেদ ধরে রাখতে পারে না। সে ধীর পায়ে আগুনের কাছে এসে দাঁড়ায়। আমার খুব খিদে পেয়েছে। খিদে পেলে তো কাজ করতে হবে, আমি তো আগেই শর্ত বলে দিয়েছি। আমি কি কাজ করব? আমি তো কিচ্ছুই পারি না। কাজ শিখতে হবে। ওই যে আমার ময়লা শার্টটা পাথরের উপর রাখা আছে, সেটা ধুয়ে নিয়ে আয়। আমি জীবনে নিজের কাপড়ও ধুইনি, আর তুই আমাকে তোর শার্ট ধুতে বলছিস? তবে খাবি কি করে?
ফ্রি খাবার তো আমি দেবো না। ঠিক আছে, আমি ধুয়ে দিচ্ছি, কিন্তু আমাকে একটু খাবার দে। আগে কাজ শেষ কর, তারপর খাবার পাবি। সে আগুনের পাশ দিয়ে বয়ে চলা ছোট মিঠা পানির ঝর্ণাটার কাছে গিয়ে বসে। শার্টটা পানিতে ভিজিয়ে সে আঁচড়াতে শুরু করে। তার দুই চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। সে ডুকরে কেঁদে ওঠে নিজের এই অসহায় অবস্থার কথা ভেবে। আল্লাহ, আমাকে এই দিন দেখার জন্য বাঁচিয়ে রেখেছিলে। একজন সামান্য খালাসির কাপড় আমাকে ধুতে হচ্ছে। বিলাপ করে কোনো লাভ নেই, কাপড়টা ভালো করে দো, কোনো ময়লা যেন না থাকে। আমি তো ওর চেষ্টা করছি, কিন্তু এতে তো সাবান নেই, দাগ উঠবে কিভাবে? পাথরের উপরে আশ্রয় দো, গরিবরা এভাবেই কাপড় পরিষ্কার করে। মেহের বাধ্য মেয়ের মতো পাথরের ওপর কাপড় আঁচড়াতে থাকে। সে আর চোখে আগুনের দিকে তাকায়। আগুন থেকে কিছুটা দূরে সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে নয়ন। তার গায়ে কোনো শার্ট নেই। রাতের ঠান্ডা হাওয়া তার শরীরে আছড়ে পড়ছে। আগুনের কমলা আলো সরাসরি নয়নের চওড়া পিঠের ওপর গিয়ে পড়ছে। মেহের হঠাৎ শার্ট ধোয়া থামিয়ে দেয়। তার চোখ স্থির হয়ে যায় নয়নের পিঠের ওপর। এগুলো কি? কি হলো, থেমে গেলি কেন? কাজ কর। তোর পিঠে এতগুলো কাটা দাগ কিসের রে? দাগ তো থাকবেই, খালাসির কাজ করতে গিয়ে লোহা লক্করের সাথে বাড়ি খেয়ে দাগ পড়ে গেছে। তুই মিথ্যে বলছিস নয়, এগুলো লোহায় কাটার দাগ না। মেহের উঠে দাঁড়ায় এবং ধীর পায়ে নয়নের দিকে এগিয়ে যায়। তার বুকের ভেতর অদ্ভুত একটা কৌতূহল আর ভয় একসাথে কাজ করছে। একজন সাধারণ খালাসির গায়ে এমন দাগ থাকাটা স্বাভাবিক কিছু নয়। সে নয়নের ঠিক পেছনে গিয়ে দাঁড়ায়। তোর ডান কাঁধের নিচে ওই গোল দাগটা কিসের? আমি তো বললাম জাহাজে কাজ করতে গিয়ে লেগেছে। আমি বাবা সিদ্দিকের মেয়ে, আমার বাবার সাথে সারাদিন কত গ্যাংস্টার ঘোরে। বুলেটের দাগ কেমন হয় সেটা আমি ভালো করে চিনি। বেশি কথা বলিস না তুই, যা আগে কাপড়টা দিয়ে আন। তোর কাঁধের ওটা বুলেটের দাগ, আর পিঠের বাঁ দিকে ওই বড় কাটা দাগটা কোনো ধারালো চাকুর। তুই কে নয়ন? নয়ন খুব ধীরে ধীরে মেহেরের দিকে ঘুরে দাঁড়ায়। তার চোখের দৃষ্টি এখন আর সেই সাধারণ খালাসির মতো নেই। সেখানে এক অদ্ভুত তীক্ষ্ণতা আর শীতলতা বিরাজ করছে। আগুনের আলোয় নয়নের পেশিবহুল শরীর আর গম্ভীর মুখমণ্ডল দেখে মেহের নিজের অজান্তেই এক পা পিছিয়ে যায়। আমি কে সেটা জেনে তোর লাভ কি? তুই কোনো সাধারণ ড্যাকহ্যান্ড না। সাধারণ মানুষের পিঠে এরকম বুলেটের ক্ষত আর ছুরির দাগ থাকে না। সত্যি করে বল, তুই কে? সাগরের জলে যেমন অনেক রহস্য লুকিয়ে থাকে, মানুষের জীবনেও অনেক কালো অধ্যায় থাকে মেহের। তোর জীবনে কি কালো অধ্যায় আছে? তুই কি কোনো ফেরারির আসামি? ফেরারি আসামি হলে তোর কি? তুই কি আমাকে এই দ্বীপ থেকে পুলিশের হাতে তুলে দিবি? আমি শুধু জানতে চাই তুই আসলে কে। তোর মতো একটা মানুষ বাবার এই জাহাজে খালাসির কাজ করছিল কেন? গরিব মানুষ পেটেতে অনেক কিছু করে। তুই তো জীবনে ওই রাজপ্রাসাদের বাইরে দুনিয়াটাই দেখিসনি, তুই দাগের মর্ম কি বুঝবি? তুই আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না। তোর মারামারির স্টাইল, তোর কথা বলার ধরন কিছুই একজন সাধারণ খালাসির মতো না। বেশি বুঝলে কিন্তু মানুষের আয়ু কমে যায় মেহের। যেটুকু চোখের সামনে দেখেছিস সেটাই সত্যি বলে মেনে নে। তার মানে তুই স্বীকার করছিস যে তুই লুকিয়ে আমার বাবার জাহাজে উঠেছিস। তোর আসল উদ্দেশ্য কি? আমার এখন একটাই উদ্দেশ্য, বেঁচে থাকা আর তোকে বাঁচিয়ে রাখা। আমি তোকে বিশ্বাস করি না। নয়, তুই নিশ্চয়ই কোনো মতলব নিয়ে আমার সাথে এই বোটে উঠেছিস। মতলব নিয়ে উঠলে আমি তোকে সাগরে ডুবে যাওয়ার সময় বাঁচতাম না, তোকে একা মরতে দিতাম। তাহলে সত্যি করে বল, ওই বুলেটের দাগ তোর পিঠে কিভাবে এলো? এটা তোর জানার দরকার নেই। তুই এখন আমার একজন দাসী মাত্র। দাসীদের মালিকের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করার অধিকার থাকে না। আমি তোর দাসী না, আমি বাধ্য হয়ে তোর কথা শুনছি। বাধ্য ওই শুন আর যাই কর, তুই এখন আমার অধীন। যা গিয়ে কাপড়টা ধুই আন। মেহের বুঝতে পারে নয়ন তাকে কিছুতেই সত্যিটা বলবে না। কিন্তু মেহেরের মনে সন্দেহটা গাঢ় হয়ে বসে যায়। এই ছেলেটা কে? কেন সে ছদ্মবেশে তাদের জাহাজে ছিল? মেহের আবার ধীর পায়ে ঝর্ণার কাছে ফিরে যায় এবং কাপড়টা ধুতে শুরু করে। আর অন্যদিকে নয়ন আগুনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মাথার ভেতর একটা ভয়ঙ্কর হিসাব নিকাশ চলছিল।
মেহেরকে সে যে শুধু বাঁচানোর জন্য এখানে নিয়ে আসেনি, এর পেছনে যে তার একটি অনেক বড় মিশন আছে সেটা এই মুহূর্তে মেহেরের জানার কোনো উপায় নেই। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে নির্জন দ্বীপের বুক চিরে মেহেরের মনের ভয় আর কৌতূহলগুলো আরও জোরালো হতে থাকে। এভাবেই নির্জন দ্বীপে কেটে গেছে দীর্ঘ 7টি দিন। এই 7 দিনে মেহেরের জীবনের চেনা জগৎটা পুরোপুরি উল্টে গেছে। প্রথম 2 দিন সে অনাহারে বিদ্রোহ করার চেষ্টা করেছিল, কিন্তু পেটের জ্বালা আর এই আদিম প্রকৃতির কাছে তার আভিজাত্য ধুলোয় মিশে গেছে। এখন সে নয়নের ময়লা কাপড় কাচতে শেখে, মাছ পরিষ্কার করতে শেখে এবং সবশেষে তাকে মালিক বলে ডাকতেও বাধ্য হয়। কিন্তু এই কয়েকদিনে তাদের সম্পর্কের ভেতরে এক অদ্ভুত মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটতে শুরু করে। মেহের আগে যে নয়নকে ঘৃণা করত, এখন তার সেই বন্য আচরণের মাঝেই সে এক তীব্র পুরুষালী আকর্ষণ খুঁজে পায়। নয়নের ঘামে ভেজা তামাটের শরীর, তার শক্ত হাতের কাজ আর তার হুকুম দেওয়ার ভঙ্গিতে মেহের এক আদিম নিরাপত্তার স্বাদ পেতে শুরু করে, যা তার পেছনের জীবনের পারফিউম মাখা মেকি পুরুষদের মাঝে কোনো দিন ছিল না। সেদিন সকাল 11টায় কাপড়গুলো কাচা হয়ে গেছে, তুমি কি এখন স্নান করতে আসবে? স্নান তো করবই, কিন্তু কাপড়গুলো কি ঠিকঠাক পরিষ্কার হয়েছে নাকি আগের বারের মতো শুধু পানি ছিটিয়ে রেখেছিস? না মালিক, আমি পাথরের আঁচড়ে অনেকক্ষণ ধুয়েছি, হাত দুটো ফুলে লাল হয়ে গেছে দেখ। ফুলেছে তো কি হয়েছে, কাজ করতে গেলে হাত ফুলবেই। তুই কি এখনো নিজেকে রাজকন্যা ভাবিস? আমি তো নিজেকেই কিছু ভাবি না, তুমি যেভাবে বলছো আমি সেইভাবেই তো চলছি। ভালো, হুকুম মানলে এই দ্বীপে বেঁচে থাকবি। আর শোন, আমার জন্য ডাব পেরে রেখেছিস? চেষ্টা করছিলাম, কিন্তু গাছে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলাম, পায়ে খুব চোট পেয়েছি। গাছে উঠতে পারিস না তো করিস কি? তোদের মতো অবদার্থ মেয়েদের নিয়ে জঙ্গলে আসে বিপদ। আমি কাল আবার চেষ্টা করব। তুমি রাগ করছো? হুম। রাগ করে কি হবে, তুই তো একটা অকেজো মাল। নে এদিকে আয়। আসবো? হ্যাঁ, পিঠে একটু পানি ঢেলে দে, অনেক বালি লেগে আছে। মেহের ধীর পায়ে নয়নের কাছে এগিয়ে যায়। নয়ন ঝর্ণার নিচে পাথরটার উপর খালি গায়ে বসে আছে। মেহের কলস দিয়ে নয়নের প্রশস্ত কাঁধে পানি ঢালতে থাকে। পানির ছোঁয়ায় নয়নের পেশিবহুল শরীরটা চকচক করে ওঠে। মেহেরের হাত কাঁপতে থাকে। সে অবাক হয়ে লক্ষ্য করে নয়নের এই কর্কশ ব্যবহারের ভেতরেও তার প্রতি এক তীব্র আদিম টান সে অনুভব করছে। নয়নের শরীরের ঘাম আর সাগরের লোনা পানির গন্ধ তাকে মাতাল করে দিচ্ছে। তোমার পিঠের ওই কাটা দাগটা ওখানে সাবান লাগিয়ে দেব? সাবান ভাবি কই, কষ দিয়ে ঘষে দে। নর, একটা কথা বলবো। আবার তুই নামে ডাকছিস? চর খাবি? দুঃখিত মালিক, আমি আসলে বলতে চেয়েছিলাম তুমি আগে কি করতে। বললাম না, এটা তোর জানার দরকার নেই। বেশি কৌতূহল ভালো না মেহের। আমি শুধু তোমার যত্ন নিতে চাই। এই কয়েকদিনে আমি বুঝতে পেরেছি তুমি মানুষটা আসলে ভেতরে অনেক শক্ত। শক্ত না হলে এই সাগরে বাঁচবে কেমনে? এখন যা, আমার দুপুরে খাওয়ার ব্যবস্থা কর। আমি মাছগুলো চষিয়ে রাখছি, তুমি তাড়াতাড়ি এসো। দুপুর 2টো রোদের তীব্রতা বেড়েছে। সমুদ্রের নীল জল এখন আয়নার মতো ঝকঝক করছে। নয়ন তখন উত্তাল সাগরে ঝাঁপ দিয়ে কিছু কোরিয়ার শামুক তুলে এনে বালুর ওপর শুয়ে বিশ্রাম নিচ্ছিল। মেহের তখন পাতায় করে ঝলসানো মাছ আর মিষ্টি ফল নিয়ে তার সামনে এসে দাঁড়ায়। আর তার চোখের সেই অহংকারী আগুন নিভে গিয়ে সেখানে এক গভীর নেশাচ্ছন্ন দৃষ্টি ফুটে উঠেছে। খাবার এনেছি, তুমি কি এখন খাবে? রেখে দে, পরে খাবো। এত রোদের মধ্যে শুয়ে আছো কেন? চলো ছায়া যাই। রোদে আমার আরাম লাগে, তুই এখন যা এখান থেকে। আমি যাব না, আমি আজ তোমার পাশেই থাকবো। কি বললি? তোর এত সাহস হয়েছে যে আমার হুকুম অমান্য করবি? তুমি আমাকে মারতে চাইলে মারো, কিন্তু আমি আজ তোমার কাছেই থাকতে চাই। নয়ন বসা থেকে উঠে দাঁড়ায়। সে মেহেরের খুব কাছে গিয়ে তার চোখের দিকে তাকায়। মেহেরের চোখে আজ ভয়ের লেশ মাত্র নেই, আছে শুধু এক তীব্র সমর্পণ। নয়ন মেহেরের হাতটা শক্ত করে চেপে ধরে তাকে নিজের দিকে টেনে নেয়। মেহের কোনো বাধা দেয় না, বরং সে নিজেই নয়নের চওড়া বুকের ওপর লুটিয়ে পড়ে। তুই জানিস তুই কি করছিস? আমি জানি, আমি জানি আমি এক জঘন্য মানুষের প্রেমে পড়েছি। আমি তোকে ঘৃণা করি মেহের, আমি তোকে চাকরানি বানিয়ে রাখতে চাই। আমি তোমার চাকরানি হয়ে থাকতে চাই নয়ন। আমাকে আর কখনো ওই মেয়েকে রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে যেও না। সেখানে তো তোর টাকা আছে, সম্মান আছে, আর এখানে শুধু কষ্ট। ওখানে আমার আত্মা ছিল না। এই কয়েকদিনে তোমার ওই বন্যতা আমাকে সত্যিটা চিনিয়েছে।
আমি তোমাকে ভালোবাসি নয়ন। ভালোবাসা? বড় লোকের মেয়েরা ভালোবাসা বোঝে? আমি এখন কোনো বড় লোকের মেয়ে নই, আমি শুধু তোমার মেয়ে। আমাকে তোমার করে নাও। নির্জন দ্বীপের সেই তপ্ত বালুর ওপর প্রকৃতির সাক্ষী রেখে তারা একে অপরের শরীরের উষ্ণতায় মিশে যায়। সমাজের তৈরি করা ধনী গরিবের সব পাঁচিল ধুলোয় মিশে যায়। মেহের নয়নকে পাগলের মতো জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তাদের মধ্যে শুরু হয় এক তীব্র ও প্যাশনেট রোম্যান্স, যা এই বুনো পরিবেশের সাথে একদম মিশে যায়। সাগরের নীল জলরাশি তাদের এই অদ্ভুত মিলনের গান গাইতে থাকে। নয়ন, কথা দাও, আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। ছাড়বো কি ছাড়বো না সেটা সময় বলবে, কিন্তু এখন তো শুধু আমার। আমি সারা জীবন তোমার দাসী হয়ে এই দ্বীপে কাটিয়ে দিতে চাই। ওই পৃথিবীটা আমার জন্য না। পৃথিবী আমাদের খুঁজে বের করবি মেহের, তখন তুই পাল্টে যাবি না তো? মরলেও না, আমি এখন শুধু তোমার বন্যতার প্রেমে বিভোর। বিকালের সূর্যটা তখন দিগন্তের দিকে ডুবছে। আকাশের রংটা লালচে হয়ে এসেছে। নয়ন আর মেহের সমুদ্রের তীরে হাঁটছিল। তাদের দুজনের মনেই তখন এক শান্তিময় আবেশ, কিন্তু সেই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ দূর সমুদ্র থেকে একটা গম্ভীর ও পরিচিত শব্দ ভেসে আসে, জাহাজের সাইরেন। দিগন্তে ধোয়ার একটা কুণ্ডুলি দেখা যাচ্ছে। একটি বিশাল জাহাজ এই দ্বীপের পাশ দিয়ে যাচ্ছে। নয়, ওই দেখো জাহাজ। ওটা তো বাবার জাহাজের মতো শব্দ। হ্যাঁ, মনে হচ্ছে কেউ আমাদের খুঁজতে বের হয়েছে। না, আমি ফিরতে চাই না। নয়, চলো লুকাই। পাগলামি করিস না মেহের, ওটা আমাদের ফেরার টিকিট। আমি ফিরবো না। তুমি কি বুঝছো না? ফিরলে তোমাকে জেলে দেবে, আর আমাকে আবার ওই সোনার কাছে বন্দি করবে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কিন্তু সারা জীবন কি এখানে এভাবে থাকা যায়? যাই, আমরা ডাব খাবো, মাছ ধরবো, এসব খেয়ে বেঁচে থাকবো। প্লিজ নয়, ওই আগুনটা নিভিয়ে দাও যেটা তুমি জ্বালিয়েছিলে সিগন্যাল দিতে। মেহের, তুই সত্যি এটা চাস? হ্যাঁ, আমি ভিক্ষা চাচ্ছি তোমার কাছে। আমাদের প্রেমটা শেষ হতে দিও না। ঠিক আছে, তুই বড় পাথরের আড়ালে গিয়ে বস, আমি আগুনটা নিভিয়ে আসছি। তাড়াতাড়ি এসো না, আমার খুব ভয় করছে। মেহেরকে পাথরের আড়ালে বসিয়ে রেখে নয়ন বনের ভেতরের দিকে চলে যায়, কিন্তু সে আগুন নেভানোর বদলে গভীর বনের ভেতরে একটি গর্ত খুঁড়তে শুরু করে। মেহের তাকে আড়াল থেকে দেখছিল না ভেবে সে নিজের লুকানো পলিথিনটা বের করে। তার চেহারার সেই রোম্যান্টিক ভাবটা মুহূর্তের মধ্যে উধাও হয়ে গিয়ে সেখানে এক খুনি এবং পেশাদার এজেন্টের চাহনি ফুটে ওঠে। সে একটি কালো স্যাটেলাইট ফোন বের করে অ্যান্টেনা টানে। হ্যালো হেডকোয়ার্টার, আমি এজেন্ট 009 বলছি। নয়ন, তুমি বেঁচে আছো? তোমার সিগন্যাল পাওয়া যাচ্ছে না কেন? স্যার, রেডিও সাইলেন্স মেনটেন করছিলাম। মিশন এখন ফাইনাল স্টেজে। টার্গেট মেহের শিকদার এখন পুরোপুরি আমার জালে। মেয়েটার অবস্থা কি? সে কি কোনো সন্দেহ করেছে? না স্যার, মেয়েটা আমার প্রেমে এখন অন্ধ। সে তো এই দ্বীপ ছেড়ে ফিরতেই চায় না। আমি তাকে ইমোশনালি এমনভাবে ভেঙেছি যে সে এখন আমাকে তার মালিক মানে। মেহের আড়াল থেকে ফিসফিসিয়ে বলে, মালিক? এজেন্ট? এসব কি বলছো? শুনুন স্যার, শিকদারের মাফিয়ার সাম্রাজ্যের সব গোপন তথ্য বের করতে এই মেয়েটাই আমার সবচেয়ে বড় গুটি। আরমান আর শিকদারকে আমি এমনভাবে ট্র্যাপ করব যে ওরা পালানোর পথ পাবে না। আমার ছোট ভাইয়ের খুনের বদলা আমি নেবই। শিকদারের রক্ত আমি সাগরের পানিতে মেশাবো। সাবধান নয়ন, মেয়েটা যেন টেন না পায়। টের পাবে না স্যার, অত ভাবছে আমি ওর জন্য পাগল। কাল সকালে যখন জাহাজটা একদম কাছে আসবে আমি তখন সিগন্যাল দেব। মিশন শেষ করি তবে ফিরবো। আউট। নয়ন ফোনটা বন্ধ করে আবার মাটির নিচে লুকিয়ে ফেলে। সে যখন ঘুরে দাঁড়ায় তখন তার সামনে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে মেহের। তার দুই চোখ বেয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু সেই কান্নায় এখন আর প্রেম নেই, আছে এক ভয়ঙ্কর প্রতারণার আগুন। মেহেরের হাতের মুঠোয় থাকা একটি ধারালো পাথর থরথর করে কাঁপছে। মিশন? এজেন্ট? ভাইয়ের খুনের বদলা? মেহের, তুই এখানে কখন এলি? আমি তো আসতাম না। নয়, আমি তো তোমাকে আমার জীবন ভেবে পাথরের আড়ালে অপেক্ষা করছিলাম, কিন্তু তুমি কি পুরোটাই নাটক করলে? মেহের শোন, ব্যাপারটা তুই যেভাবে ভাবছিস। চুপ, একদম চুপ। তুমি আমাকে মালিক বলে ডাকতে বাধ্য করেছো, আমাকে দিয়ে কাপড় কাচিয়েছো, আমার শরীরের সাথে খেলা করেছো। সব কি ওই মিশনের জন্য? হ্যাঁ, সব নাটক ছিল। তোর বাবার অপরাধের সাজা তো তোকেই পেতে হবে মেহের। আমি তোমাকে ভালোবেসেছিলাম। নয়, আমি সব ছেড়ে তোমার কাছে থাকতে চেয়েছিলাম। তোর মতো মাফিয়া ডনের মেয়ের ভালোবাসার কোনো দাম নেই আমার কাছে। তুই শুধু আমার একটা গুটি মাত্র।
মেহেরের চোখের জল মুহূর্তের মধ্যে শুকিয়ে যায়। তার সেই পুরনো মেজাজ আর আভিজাত্য যেন এক ধাক্কায় ফিরে আসে, কিন্তু এবার তার সাথে মিশে আছে এক ভয়ঙ্কর ঘৃণা। সে নয়নের চোখের দিকে তাকিয়ে স্থির গলায় বলে, তুমি খুব বড় ভুল করলে নয়। তুমি একজন মাফিয়া কুইনের সাথে খেলা করেছো। এই দ্বীপ থেকে তুমি ফিরবে ঠিকই, কিন্তু তোমার ওই মিশন কোনো দিন আমি ফুলফিল হতে দিব না। সেটা সময় বলবে। এখন চল, রাত হয়ে আসছে। চুপ, একদম চুপ। তুই আর একটা মিথ্যা কথা বলবি না। মেহের হাতের কাছে পড়ে থাকা একটা বড় পাথর কুড়িয়ে নেয় এবং সজোরে সেটা নয়নের দিকে ছুঁড়ে পারে। পাথরটা নয়নের কপালে লেগে কিছুটা কেটে যায়, কিন্তু নয়ন একটুও নড়ে না। তোর ওই সাগরের ভালোবাসা, ওই বন্যপ্রেম সব কি তাহলে সাজানো ছিল? আমি আমার দায়িত্ব পালন করছিলাম মেহের। দায়িত্ব? আমাকে বিছানায় নেওয়া কি তোর দায়িত্বের মধ্যে ছিল? পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। তুই একটা পশু, তুই একটা জঘন্য প্রতারক। আমি তোকে ভালোবেসে সব ছেড়ে দিতে চেয়েছিলাম। তুই আমাকে নয়, তুই এই দ্বীপের নিরাপত্তাকে ভালোবেসেছিলি মেহের। আমি তোকে বিশ্বাস করেছিলাম নয়ন, আমি তোকে আমার সবটুকু দিয়েছিলাম। বড়লোকের মেয়েরা যখন বিপদে পড়ে তখন তারা খড়কুটোকেও অবলম্বন করে। তুইও তাই করেছিস। তোর মুখ দিয়ে এই কথা বের হলো? তুই কি মানুষ নাকি পাথর? আমি একজন এজেন্ট মেহের। আমার কাছে ইমোশনের চেয়ে মিশন বড়। আমি ঘৃণা করি তোকে। আমি তোকে নিজের হাতে শেষ করে দেব। মেহের বালুর ওপর ধপ করে বসে পড়ে ডুকরে কেঁদে ওঠে, আর সেই আকাশ ছোঁয়া অহংকার আজ ধুলোয় মিশে গেছে। কিন্তু তার চেয়েও বড় ক্ষত তৈরি হয়েছে তার বিশ্বাসে। নয়ন স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তার ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু তার চোখে কোনো অভিব্যক্তি নেই। ঘন্টা দেড়েক পর মেহের একটু শান্ত হয়। সে আগুনের পাশে চুপচাপ বসে এক দৃষ্টিতে আগুনের শিখার দিকে তাকিয়ে আছে। নয়ন তার থেকে কিছুটা দূরে বসে নিজের কপালে নোনা পানি দিয়ে রক্ত পরিষ্কার করছে। রাত বাড়ছে, সাগরের গর্জন আরো তীব্র হচ্ছে। মেহের, আমার নাম তোর মুখে উচ্চারণ করবি না। সত্যিটা তোকে জানতেই হবে। তোর বাবা শিকদার সাহেব কোনো সৎ ব্যবসায়ী নন। আমার বাবা কি সেটা আমি খুব ভালো করে জানি। না, তুই জানিস না। তিনি একজন ঠান্ডা মাথার খনি। আমার ছোট ভাইকেও তিনি মেরে ফেলেছেন। তোর ভাইয়ের সাথে আমার বাবার কি সম্পর্ক? আমার ভাই তোর বাবার মাফিয়া সাম্রাজ্যের একটা খবর পেয়ে গিয়েছিল। শিকদার সাহেব তাকে ক্ষমা করেননি। এগুলো তোর বানানো গল্প। আর আরমান, যাকে তুই বিয়ে করতে যাচ্ছিস, সে তোর সম্পত্তির লোভে তোকে মারার জন্য এই বোর্ডের ইঞ্জিন নষ্ট করেছিল। আরমান এমনটা করতে পারে না। ও আমাকে ভালোবাসে। ভালোবাসে না মেহের। ও তোকে এই দ্বীপে শেষ করে দেওয়ার প্ল্যান করেছিল, যাতে সব সম্পত্তি ওর নামে হয়ে যায়। আমি তোকে কেন বিশ্বাস করব? বিশ্বাস করার দরকার নেই, কিন্তু একটা কথা জেনে রাখ। আমি তোকে ব্যবহার করতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু তোর ওই সারল্য আমাকে সত্যি দুর্বল করে দিয়েছিল। এখন এইসব বলে লাভ নেই নয়, তুই আমাকে ঠকিয়েছিস। সাগরের বুকে যখন তুই আমার বুকে মাথা রেখেছিলি, তখন আমি আমার এজেন্ট সত্তা ভুলে গিয়েছিলাম মেহের। আমি সত্যি তোর প্রেমে পড়ে গিয়েছিলাম। মিথ্যা, সব মিথ্যা। তুই শুধু তোর মিশন সাকসেসফুল করতে এসব বলছিস, তাই না? সময় হলে বুঝবি কে সত্যি বলছে আর কে মিথ্যে। পরের দিন ভোরের আলো তখনও ফোটেনি। চারদিকে একটি কুয়াশাতে আস্তরণ। নয়ন আর মেহের পাথরের আড়ালে শুয়েছিল। হঠাৎই সাগরের শান্ত জলে যান্ত্রিক গর্জন শোনা যায়। নয়ন সজাগ হয়ে ওঠে। সে দেখে দুটি কালো রঙের স্পিডবোট নিঃশব্দে তীরের দিকে এগোচ্ছে। মেহের উঠ, বিপদ আসছে। আবার কি নাটক শুরু করলি? ওটা নাটক না, ওটা আরমানের পাঠানো লোক। স্পিডবোট থেকে 10 জন লোক কালো পোশাক পরে তীরে নামে। তাদের প্রত্যেকের হাতে AK-47 রাইফেল। এদের দলের নেতা রতন, একজন ভয়ঙ্কর পেশাদার খুনি যার কোনো দয়া নেই। রতনের বাড়ি উত্তরবঙ্গে। সে আগে একটা বড় ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড ছিল। খুঁজে বের কর ওদের। আরমান সাহেব বলে দিয়েছেন, একটাকেও যেন জ্যান্ত না দেখি। উস্তাদ, এই জঙ্গলে খোঁজা তো কঠিন হবে। জিপিএস সিগন্যাল বলছে ওরা এখানেই আছে। আগে মেয়েটাকে ধর, নয়নকে আমি নিজে শেষ করব। ওরা কারা নয়? ওরা আরমানের কিলিং স্কোয়াড, তোকে মারতে এসেছে। আমার খুব ভয় করছে নয়। ভয় পাস না, আমার ঠিক পেছনে থাকবি। তোর কাছে তো কোনো অস্ত্র নেই। অস্ত্র লাগে না মেহের, বুদ্ধি আর জেদ থাকলে
কেউ লেজেন্ড হতে পারে না। খুনিরা যখন পাহাড়ি ঢাল বেয়ে ওপরের দিকে উঠছিল, নয়ন তখন অন্ধকারের সুযোগ নিয়ে নিজেকে আড়াল করে ফেলে। সে মেহেরকে একটা গভীর গর্তের মধ্যে লুকিয়ে রাখে। এরপর শুরু হয় নয়নের আদিম এবং পেশাদার লড়াই। কোনো বন্দুক ছাড়াই সে একটা গাছের ডাল আর পাথর ব্যবহার করে প্রথম খুনিকে ঘায়েল করে। রতন, আরমান তোকে কত টাকা দিয়েছে রে? ওই তো নয়ন, গুলি কর। চারপাশ থেকে গুলির শব্দে জঙ্গল কেঁপে ওঠে, কিন্তু নয়ন যেন বাতাস। সে এক মুহূর্ত এক জায়গায় থাকছে না। সে গাছের ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে একজনের ঘাড় মটকে দেয়। তার চলাফেরা কোনো সাধারণ মানুষের মতো নয়, একদম সুপার হিউম্যানের মতো ক্ষিপ্র। শালা জিন নাকি মানুষ? ওকে ধর। রতন, তোদের দিন শেষ। নয়ন মাটির নিচে লুকিয়ে রাখা তার কৌশলে খনিদের একে একে ফাঁদে ফেলে। মেহের গর্তের ভেতর থেকে ভয়ে কাঁপছে। সে দেখছে নয়ন কিভাবে সিংহের মতো লড়ছে। হঠাৎ একটি গুলির শব্দ হয় এবং নয়ন আর্তনাদ করে ওঠে। একটি বুলেট তার কাঁধ ফুঁড়ে বেরিয়ে গেছে। নয়ন! তুই আবার শেষ নয়ন। রতন যখন নয়নের দিকে বন্দুক তাক করে, নয়ন তখন শেষ মুহূর্তে একটি ছুরি ছুঁড়ে মারে। ছুরিটি রতনের গলায় গিয়ে বিঁধে যায়। রতন লুটিয়ে পড়ে। নয়ন রক্তাক্ত কাঁধ নিয়েই বাকিদের শেষ করে দেয়। মেহের দৌড়ে গর্ত থেকে বেরিয়ে আসে। নয়ন, তোর কাঁধ দিয়ে অনেক রক্ত পড়ছে। আমি ঠিক আছি মেহের, তোকে বলেছিলাম না তোকে আমি কিছু হতে দেব না। তুই নিজের জীবন বাঁচিয়ে রেখে আমাকে বাঁচালি। মিশন তো পড়ে মেহের, আগে তো তুই আমার ভালোবাসা। নয়ন, আমাকে মাফ করে দে। মেহের নয়নকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। নয়নের সেই আত্মত্যাগ দেখে মেহেরের মনের সব সন্দেহ এক মুহূর্তেই মুছে যায়। সে বুঝতে পারে নয়ন হয়তো তাকে ব্যবহারের সুযোগ খুঁজছিল, কিন্তু দিন শেষে সে মেহেরকে জীবন দিয়ে ভালোবাসে। রতনের দলের সাথে থাকা রেডিও ট্রান্সমিটারটি নয়নের হাতে আসে। সে পাহাড়ের চূড়ায় মেহেরকে নিয়ে উঠে আসে। এখান থেকে পুরো সমুদ্র পরিষ্কার দেখা যাচ্ছে। নয়ন ট্রান্সমিটার হাতে নিয়ে মেহেরের দিকে তাকায়। নয়ন, সিগন্যাল দিবি? হ্যাঁ মেহের, এখান থেকে আমাদের বের হতে হবে। নয়ন, প্লিজ সিগন্যাল দিস না। আমি আর ওই মিথ্যা আর খুনের দুনিয়ায় ফিরতে চাই না। কেন মেহের? ওখানে তো তোর রাজপ্রাসাদ আছে। ওখানে প্রেম নেই। নয়, চলো আমরা এই দ্বীপে থেকে যাই। এই আকাশ, এই সাগর আর এই ভালোবাসা দিয়ে আমরা সারা জীবন কাটিয়ে দেব। তুই কি সত্যি তোর বিলাসবহুল জীবন ছেড়ে থাকতে পারবি? পারবো। আমি তোমার কাপড় ধোবো, আমি তোমার জন্য খাবার জোগাবো। শুধু আমাকে ওই যান্ত্রিক শহরে ফিরিয়ে নিস না। মেহের, আমি দেখতে চাই তুই সত্যি আমাকে ভালোবাসিস কিনা। আমি তোকে ছাড়া বাঁচবো না। নয়ন। নয়ন মেহেরের চোখের দিকে তাকিয়ে এক মুহূর্ত থমকে যায়। তারপর সে জেদ করে রেডিওর বাটন চেপে দেয়। তার মনে একটা সন্দেহ কাজ করছে। সভ্যতায় ফিরে গেলে মেহের কি আগের মতো বদলে যাবে? ব্যাস স্টেশন, আমি এজেন্ট নয়ন বলছি। লোকেশন 079, রেস্কিউ টিম পাঠান। নয়ন, তুই এটা কি করলি? তুই আমাদের প্রেমটা কি খুন করলি? বাস্তবতা মেনে নিতে শেখ মেহের, আমরা আদিম যুগের মানুষ নই। ঘন্টা তিনেক পর সমুদ্রের বুকে একটি বিশাল সাদা জাহাজ দেখা যায়। সেটি বাংলাদেশ নেভির একটি টহল জাহাজ। জাহাজটি তীরের কাছাকাছি এসে ছোট বোট পাঠায়। নয়ন আর মেহের তীরে দাঁড়িয়ে। মেহেরের চোখে জল, কিন্তু নয়নের মুখ পাথরের মতো শক্ত। স্যার সেলুট, আমরা আপনাকে অনেক দিন ধরে খুঁজছিলাম। ধন্যবাদ, আমরা ভালো আছি। ম্যাডাম, আপনি কি ঠিক আছেন? আরমান সাহেব এবং শিকদার সাহেব আপনার জন্য অনেক চিন্তিত। আমি ঠিক আছি। সবগুলো লাশ দ্বীপে পড়ে আছে, এভিডেন্স কালেক্ট করো। অফিসাররা নয়নকে পরম শ্রদ্ধায় জাহাজে তোলে। মেহের নিঃশব্দে নয়নের পেছনে হাঁটছে। তার মনে হচ্ছে সে কোনো বদ্ধ ভূমির দিকে যাচ্ছে। তীরের সেই সাদা বালু আর ঝর্ণা তাকে হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু জাহাজের ইঞ্জিনের শব্দ সব স্মৃতি মুছে দিচ্ছে। জাহাজে ওঠার পর মেহেরকে একটি আলাদা কেবিন দেওয়া হয়। নয়ন ডেকের ওপর দাঁড়িয়ে সাগরের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পর মেহের কেবিন থেকে বেরিয়ে আসে। নয়ন চমকে যায়। মেহেরের গায়ে তখন একটি দামি কাশ্মীরি শাল, চোখে রোদ চশমা, তার চুলগুলো পারফেক্টলি সেট করা। মেহের, জি। তুই কি ঠিক আছিস? তোকে একদম অন্যরকম লাগছে। অন্যরকম লাগারই তো কথা। আমি তো এখন আর দ্বীপে নেই। তোর চোখের দৃষ্টি এমন কেন? তুই কি আমাকে চিনতে পারছিস না? অবশ্যই চিনেছি। আপনি তো স্পেশাল এজেন্ট নয়ন সাহেব। আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। আপনি? তুই আমাকে আপনি কেন বলছিস? পরিবেশ অনুযায়ী কথা বলতে হয় নয়ন সাহেব। জাহাজে অনেক লোক আছে,
তাদের সামনে আমাদের দূরত্ব থাকা ভালো। মেহের, তোর কি ওই দ্বীপের কথা মনে নেই? দ্বীপের কথা ওখানেই ফেলে এসেছি। ওটা একটা দুঃস্বপ্ন ছিল। তার মানে তুই আবার ওই অহংকারী ম্যাডাম হয়ে গেলি? আমি তো কখনোই খালাসি প্রেয়সী হতে চাইনি, পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল। মেহের গটগট করে নয়নের সামনে গিয়ে হেঁটে চলে যায়। তার হাঁটার ভঙ্গিতে এখন আর সেই দ্বীপের কোমলতা নেই, আছে রাজকীয় আভিজাত্য। নয়ন একা ডেকের ওপর দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল তার সন্দেহ সত্যি হয়েছে। সভ্যতার ছোঁয়া মেহেরের ভেতরের প্রেমকে মেরে ফেলেছে। পরদিন সকালে ঢাকা শহরে নয়নের নেতৃত্বে এক বিশাল অপারেশন শুরু হয়। গুলশানের শিকদার ম্যানশন পুলিশ আর নেভি ঘিরে ফেলে। আরমান তখন শিকদার সাহেবের ডেস্কে বসে কিছু পেপারে সই করার চেষ্টা করছিল। শিকদার সাহেব তার পাশেই গম্ভীর মুখে বসে আছেন। আরমান সাহেব, হাত উপরে তোলেন। নয়ন, তুই বেঁচে আছিস? পুলিশ নিয়ে আসার সাহস কি করে হলো তোর? সাহস না আরমান সাহেব, এটা আমার ডিউটি। ইঞ্জিনের তার কাটার অপরাধে এবং আমাকে ও মেহেরকে মারার চেষ্টা করার অপরাধে আপনি গ্রেফতার। নয়ন, তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? আমি শিকদার। আপনি একজন খুনি শিকদার সাহেব। আমার ভাইয়ের খুনের সব প্রমাণ আমার হাতে। আপনার রাজত্ব শেষ। মেহের কোথায়? মেহের তোকে বাঁচতে দেবে না। ঠিক তখনই মেহের ঘরের ভেতরে ঢোকে। তার পরনে কালো রঙের শাড়ি, চোখে রোদ চশমা। সে এসে সোজা তার বাবার পাশে দাঁড়ায়। আরমান, তুমি আমায় মারতে চেয়েছিলে। মেহের, আমি আমি তোমাকে ভালোবাসি। মিথ্যে বলবেন আরমান। নয়ন সাহেব, ওদের নিয়ে যান। আমার চোখের সামনে থেকে এই জঞ্জালগুলোকে সরান। মেহের, তোমার বাবার হাতে হাত করা পড়ছে। তোমার কি কিছু বলার নেই? আইন তার নিজের গতিতে চলবে নয়ন সাহেব। অপরাধী যেই হোক, শাস্তি তার পাওনা। নয়ন মেহেরের দিকে তাকায়। মেহেরের মুখে কোনো দুঃখ নেই, কোনো বেদনা নেই। সে যেন এক পাথরের মূর্তি। নয়ন বুঝতে পারে মেহের এখন আর শুধু একটি মেয়ে নয়, সে এখন এক ভয়ঙ্কর শক্তির নাম। আরমান আর শেখদার সাহেবকে যখন টেনে হিঁচড়ে বের করা হয়, মেহের তখন জানালার ধারে গিয়ে দাঁড়ায়। নয়ন ঘর থেকে বের হওয়ার সময় একবার মেহেরের দিকে তাকালো, কিন্তু মেহের ফিরেও তাকালো না। এককালের সেই বুনো প্রেম আজ এক হিমশীতল নীরবতায় পরিণত হলো। কিছুক্ষণ পর ঢাকা শহরের ব্যস্ততা আর ধুলোবালির মাঝে শিকদার ম্যানশনের সেই রুদ্ধশ্বাস নাটক শেষ হয়েছে কয়েক ঘন্টা আগে। আরমান আর শিকদার সাহেব এখন পুলিশের অন্ধকার কুঠুরিতে। নয়ন তার দীর্ঘদিনের অর্জিত প্রতিশোধের স্বাদ পেয়েছে ঠিকই, কিন্তু তার মনের ভেতর এক অদ্ভুত শূন্যতা কাজ করছে। বিকেল 4টে নাগাদ পুলিশ হেডকোয়ার্টারের করিডোরে সে দেখা পায় মেহেরের। মেহের তখন আইনজীবীদের সাথে কথা বলে বেরোচ্ছিল। মেহের, তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ নয়ন সাহেব, আইনজীবীদের কাজ শেষ। এখন আমি মুক্ত। তোমার বাবা আর আরমান কিন্তু সহজে ছাড়া পাবে না। জানি, তাদের কৃতকর্মের ফল তারা ভোগ করবে। মেহের, একটা কথা বলতে পারি? বলুন, আজ আপনার সব কথা শোনার অধিকার আছে। ওই দ্বীপে তুমি আমাকে বলেছিলে তুমি আর এই নরকে ফিরতে চাও না। মানুষ বিপদে পড়লে কত কিছুই বলে নয়ন সাহেব। আমি কিন্তু সত্যি বলছিলাম মেহের, চলো আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে কেউ আমাদের চিনবে না। আপনি কি আপনার স্পেশাল এজেন্টের চাকরিটা ছেড়ে দিবেন? হ্যাঁ, আমি পদত্যাগপত্র লিখে ফেলেছি। আমি শুধু একটা সাধারণ জীবন চাই। আপনি কি সত্যি আমাকে নিয়ে সুখে থাকতে পারবেন? পারবো। দ্বীপে আমরা যেমন ছিলাম ঠিক তেমনই। ঠিক আছে নয়ন, আজ বিকেল 5টায় সদরঘাট প্লটে চলে এসো। সদরঘাট কেন মেহের? ওখান থেকে লঞ্চে করে আমরা আমাদের অচেনা উদ্দেশ্যে রওনা দেব। তুমি আসবে তো? আমি থাকবো মেহের, আমি তোমার জন্য অপেক্ষা করব। ভুল করো না কিন্তু। ঠিক 5টায় আমি আসছি। মেহের তার গাড়িতে উঠে চলে যায়। নয়ন এক মুহূর্তের জন্য মনে করে তার স্বপ্ন হয়তো সত্যি হতে চলেছে। সে দ্রুত গিয়ে তার অফিসের সব ফর্মালিটি শেষ করে, নিজের রিভলভার আর আইডি কার্ড জমা দিয়ে সে বেরিয়ে আসে। বৃষ্টির আভাস দিচ্ছে ঢাকার আকাশ। সে একটা সাধারণ শার্ট আর জিন্স পরে সিএনজি নিয়ে রওনা দেয় সদরঘাটের দিকে। যানজট ঠেলে সে যখন সদরঘাটে পৌঁছয় তখন ঘড়িতে কাটায় 5টা। বুড়িগঙ্গার তীরের সদরঘাট পোর্টে মানুষের প্রচণ্ড ভিড়, লঞ্চের সাইরেন আর কুলি মজুরদের চিৎকার। নয়ন লঞ্চ টার্মিনালের পল্টুনে দাঁড়িয়ে উদ্গ্রীব হয়ে মেহেরের পথ চেয়ে আছে। আকাশ কালো হয়ে আসছে, মেঘের গুড়গুড় শব্দ শোনা যাচ্ছে। মেহের এখন এলো না কেন?
5টা তো বেজে গেল। নয়ন বারবার ফোনে মেহেরকে কল করার চেষ্টা করছে, কিন্তু নম্বরটি বন্ধ বলছে। তার মনের ভেতর একটা কু ডাকছে। মেহের কি তবে তাকে আবারও কোনো ধাঁধায় ফেললো? হয়তো ট্রাফিকে আটকে গেছে। মেহের আসবে, মেহের কথা দিয়েছে। 5:30 বেজে যায়। লঞ্চগুলো একে একে ঘাট ছেড়ে যাচ্ছে। নয়নের চারপাশের মানুষগুলো একে একে কমছে, কিন্তু মেহেরের কোনো চিহ্ন নেই। নয়ন ডকের শেষ মাথায় গিয়ে সাগরের দিকে মুখ করে দাঁড়ালো। তার মনে হলো দ্বীপের সেই মেহের আর এই মেহেরের মধ্যে যোজন যোজন দূরত্ব। আমি কি তবে ভুল করলাম? ওকে বিশ্বাস করা কি আমার উচিত হয়নি? হঠাৎ দিগন্ত রেখা ভেদ করে একটা প্রচন্ড যান্ত্রিক শব্দ পোর্টের দিকে ধেয়ে আসে। মানুষের ভিড় চিরে সবাই ওপরের দিকে তাকায়। নয়নও মাথা তুলে দেখে একটি বিলাসবহুল নীল রঙের প্রাইভেট হেলিকপ্টার একদম পোর্টের খুব কাছে দিয়ে উড়ে যাচ্ছে। হেলিকপ্টার এই সময়? হেলিকপ্টারটি খুব নিচে গিয়ে যাচ্ছিল। নয়নের তীক্ষ্ণ চোখ জানালার কাচের ওপারে স্থির হয়ে গেল। সেখানে বসে আছে মেহের। তার গায়ে সেই দামি শাল, ঠোঁটে এক বাঁকা হাসি। সে জানালার পাশে বসে একবার নিচের পোর্টের দিকে তাকালো, যেখানে নয়ন দাঁড়িয়ে আছে। মেহের, তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? মেহেরের চোখে কোনো মায়া নেই, কোনো বেদনা নেই। সে যেন এক জাদুকর যে তার খেলা শেষ করে মঞ্চ ছেড়ে চলে যাচ্ছে। নয়ন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার কানের পাশ দিয়ে হেলিকপ্টারের পাখা ঘোরার শব্দ তার হৃৎপিণ্ডের স্পন্দনকে যেন থামিয়ে দিচ্ছে। সে বুঝতে পারল দ্বীপের সেই প্যাশনেট রোম্যান্স ছিল কেবল মেহেরের একটা দাবার চাল। হেলিকপ্টারটি দ্রুত মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল। গরিবের ভালোবাসা কি তবে সত্যি বড়লোকদের জন্য একটা ছুটির দিনের বিনোদন ছিল? সন্ধ্যা 6টা। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে সদরঘাটে। নয়ন একা একটা কাঠের বেঞ্চে বসে আছে। তার শরীর ভিজে যাচ্ছে, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ একজন মলিন পোশাকের লোক তার সামনে এসে দাঁড়ালো। লোকটির হাতে একটি খাম। আপনার নাম কি নয়ন সাহেব? হ্যাঁ, কেন? একজন ম্যাডাম আপনাকে এটা দিতে বলেছে, তিনি চলে গেছেন। নয়ন কাপা হাতে খামটা নিল। ভেতরে কয়েক ভাঁজ করা বড় একটি কাগজ, মেহেরের হাতের লেখা। নয়ন কাগজটা খুলে পড়তে শুরু করলো। প্রতিটি শব্দ যেন এক একটা বিষাক্ত তীরের মতো তার বুকে বিঁধছে। নয়, তুমি যখন এই চিঠিটা পড়ছো, আমি তখন বাংলাদেশের সীমানা ছাড়িয়ে অনেক দূরে চলে এসেছি। তুমি কি ভেবেছিলে তুমি একজন স্পেশাল এজেন্ট হয়ে মেহের শিকদারকে বোকা বানিয়ে ফেলবে? তুমি শুরু থেকে আমার নজরে ছিলে। জাহাজে যখন তুমি খালাসি হয়ে প্রথম কফি নিয়ে এলে, তখনই আমি জানতাম তোমার পকেটে একটা ছোট ট্রান্সমিটার আছে। তুমি আমার বাবার মাফিয়ার সাম্রাজ্য ধ্বংস করতে চেয়েছিলে, আর আমি চেয়েছিলাম সেই সাম্রাজ্যকে নিজের হাতে মুঠোয় নিতে। আরমান আমাকে মারতে চায়, এটা আমি তোমার আগেই জানতাম। স্পিড বোটের ইঞ্জিনের তার কাটা ছিল আমার জন্য একটা সুযোগ। আমি জানতাম বিপদে পড়লে তুমি আমাকে বাঁচাবে, কারণ সেটা তোমার ডিউটি। দ্বীপের ওই 7টা দিন ছিল আমার জীবনের সবচেয়ে বড় মাস্টার প্ল্যান। আমি তোমাকে মালিক ডাকিয়েছি, তোমার হাতে চর খেয়েছি, তোমার কাপড় ধুয়েছি। সবটা ছিল একটা সূক্ষ্ম অভিনয়। আমি জানতাম আমি যত বেশি আত্মসমর্পণ করব, তুমি তত বেশি আমাকে বিশ্বাস করবে, আর আমার জন্য নিজের জীবন বাঁচিয়ে রাখবে। তুমি তোমার ভাইয়ের খুনের বদলা নিতে চেয়েছিলে, তাই তো? নয়ন, একটা রুট সত্য শোনো, তোমার ভাইকে আমার বাবা মারেনি। তোমার ভাইকে মারার হুকুম দিয়েছিলাম আমি নিজে, কারণ তোমার ভাই আমার গোপন ড্রাগস ল্যাবের খোঁজ পেয়ে গিয়েছিল। সেটা আমার বাবাও জানতো না। আমি আমার রাস্তার কাঁটা সরিয়ে দিয়েছিলাম। আর ওই দ্বীপে যা কিছু হয়েছে, আমাদের সেই রোমান্স, সেই মিলন, ওটা ছিল সেফ একটা হিপনোটিজম। আমি তোমাকে এমন একটা নেশায় ডুবিয়েছিলাম যে তুমি আরমান আর আমার বাবাকে গ্রেপ্তার করে আমার রাজত্ব নিষ্কণ্টন করে দিয়েছ। এখন আমার বাবা জেলে, আরমান জেলে, পুরো সাম্রাজ্যের কন্ট্রোল এখন আমার হাতে। আমি এখন আর শুধু শিকদারের মেয়ে নই, আমি নিজেই এক মাফিয়া কুইন। তুমি সিগন্যাল দিয়ে আমাকে সত্যতায় ফিরিয়ে এনেছ, তার জন্য ধন্যবাদ। তুমি না থাকলে আরমানের লোক আমাকে দ্বীপে শেষ করে দিত। তুমি আমার সবচেয়ে দামি এবং সর্বশেষ দক্ষ বডিগার্ড হিসেবে কাজ করেছ, যার কোনো বেতন দিতে হয়নি। নয়, ভালোবাসা আমাদের মতো মানুষের জন্য নয়, ভালোবাসা শুধু তোমাদের মতো আবেগপ্রবণ মানুষদের জন্য একটা দুর্বলতা। আমি রাজত্ব করার জন্য জন্মেছি, কারো ঘরণী হওয়ার জন্য নয়। আমাদের দ্বীপের ওই বন্যপ্রেম ওইখানেই কবর দিয়ে এসেছি। ভালো থেকো আমার প্রিয় মাস্টার। ইতি, মেহের শিকদার।
নয়নের হাত থেকে চিঠিটা খসে বৃষ্টির জমা পানিতে পড়ে গেল। কালিতে লেখা শব্দগুলো ধুয়ে মুছে যাচ্ছে। নয়ন পোর্টের ঢকে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। যে মেহেরকে সে ভেবেছিল সে বাঁচিয়েছে, সেই মেহেরই আসলে পুরো খেলাটা খেলেছে। তার ভাইয়ের খুনিকে সে নিজেই নিরাপত্তা দিয়ে পার করে দিয়েছে। সদরঘাটের এই ভিড়, এই বৃষ্টি আর এই অন্ধকার আজ নয়নের জীবনের সবচেয়ে বড় পরাজয়কে সাক্ষী করে রাখলো। টাকা, ক্ষমতার মেকি অহংকারের কাছে হেরে গেল এক এজেন্টের সততা আর এক পুরুষের বিশুদ্ধ প্রেম। আকাশ ছিঁড়ে এক ঝলক বিদ্যুৎ চমকালো, যেন প্রকৃতির এক অট্টহাসি।